সজীব হোসেন, রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। আপনাদের সঙ্গে আজকে আসছি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আমার ফেলোশিপও কমপ্লিট করেছি, ফেলোশিপ কমপ্লিট করি নাই, পার্ট 1 কমপ্লিট করেছি। তো আপনাদের সঙ্গে নার্ভাস সিস্টেমে আজকে অনেকক্ষণ থাকবো। এর মাঝখানে আসলে হয় কি, অফলাইন ক্লাস আর অনলাইন ক্লাসের এটাই পার্থক্য যে আপনাদের রেসপন্সটা কেমন সেটা আসলে বুঝতে পারা যায় না। বাট অফলাইন ক্লাসের আপনাদের ক্ষেত্রে আমার সুবিধা সেটা হচ্ছে খারাপ হলে কিন্তু আমি বেঁচে যাচ্ছি, এটা একটা সুবিধা। তো যাই হোক, আমি চেষ্টা করবো যতটুকু আমার অনলাইন ক্লাসের এক্সপিরিয়েন্স, অফলাইন ক্লাসের যতটুকু এক্সপিরিয়েন্স, তো সেখান থেকে যেগুলো কমন জায়গাতে প্রবলেম হয়, নার্ভাস সিস্টেমে যেগুলো বেশি বেশি প্রবলেম হয়, সেই জায়গাগুলোতে ফোকাস করা এবং হাইলাইট করা। তো এর মাঝখানে আপনি তো আপনাদের রেসপন্স তো পাওয়াই যাবে, ফেসবুক, অনলাইন বিভিন্ন জায়গায় গ্রুপে আছেন, তো আপনারা দিবেন এবং আপনাদের কমেন্টস, মূল্যবান মতামত জানাবেন। আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা জিনিস, সেটা কি নার্ভাস সিস্টেম, তাই না? নার্ভাস সিস্টেম কেন এত ভাইটাল, কেন এত ইম্পর্টেন্ট? আমরা আশরাফুল মাকলুকাত বা সৃষ্টির সেরা জীব, আমি সবসময় বলি এটা কেন, কারণ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা উন্নত চিন্তাটা অন্য সমস্ত প্রাণী থেকে কিন্তু আলাদা। আপনি দেখেন, আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের অনেক বেশি পটেনশিয়াল আমাদের চেয়ে অন্য অন্য প্রাণীর অনেক পটেনশিয়াল। আপনি চোখের পটেনশিয়াল বলেন, দৃষ্টিশক্তি বলেন, শ্রবণ শক্তি বলেন, অন্যান্য অনেক প্রাণীর অনেক বেশি উন্নততর আমাদের থেকে। কিন্তু একমাত্র নার্ভাস সিস্টেম বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা এমন একটা জায়গা যেটা আমাদের সমস্ত প্রাণীর থেকে আলাদা, শুধু আলাদা যে তাই নয়, সবচেয়ে উন্নত, যে কারণে আপনি গোটা বিশ্ব চড়ে বেড়াচ্ছেন, তাই না? তো আমরা আশা করি সব কিছুর কাছে জিতলেও করোনার কাছে কিন্তু এখনও হার মেনে। তো আমি আশা করব যে, আমি আশা করব না, গোটা বিশ্বই আশা করে এবং তাকিয়ে আছে রিসার্চের দিকে, যে করোনার বিষয়টা আমাদের মাথা থেকে মস্তিষ্কের সৃষ্টিকর্তার মাধ্যমে অবশ্যই খুব দ্রুত বের হবে, যেখানে আমরা সবাই থমকে দাঁড়িয়েছি। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কথা বলতে গেলে আমি প্রথমেই বলবো যে বেসিক কিছু কথাবার্তা। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে আসলে কোনটুকু বোঝায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে শুধু বলতে বোঝায় ব্রেইন এবং স্পাইনাল কর্ড, তাই না? এটা কিন্তু ডেফিনেটিভ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তার বাদ বাকি কিছু পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে, সেটার মধ্যে কি আছে? স্পাইনাল নার্ভ আছে এবং 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে। তাহলে 31 জোড়া স্পাইনাল নার্ভ এবং 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের বাদে ব্রেইন এবং স্পাইনাল কর্ডের যে অংশটুকু, সেটাকে আমরা বলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো এত বড় একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার কানেকশন থাকা দরকার না পুরো বডির সঙ্গে? তো এই কানেকশন এবং এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফাংশন এবং তার মধ্যকার কিছু স্ট্রাকচারের কাজ, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমার ধারণায় আপনাদের অ্যানাটমি হয়ে গেছে, কারণ আজকে আমি যখন কথা বলছি নিউরো অ্যানাটমির ক্লাসটা হয়ে গেছে, বা ধরেই নিচ্ছি যে আপনাদের হয়ে যাওয়াটাই, বা আপনি অনলাইন হোক বা অফলাইন হোক, যেখানেই হোক করে থাকবেন, কারণ আমার ক্লাসটা বুঝতে সুবিধা হবে তখনই যখন আপনি নিউরো অ্যানাটমির ক্লাসটা পাশাপাশি করে নেবেন। আজকের ক্লাসের ব্রেকের সুযোগ নাই, যেহেতু অনলাইনে আপনি পজ করে দেখতে পাচ্ছেন, কিন্তু আমার মাঝখানে নিজেকে ব্রেক নিতে হবে। যাই হোক, তো আমরা চলে আসি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ব্রেন এবং স্পাইনাল কর্ডের যে অংশটুকু। ব্রেনের মধ্যে কী কী পার্টস? ব্রেনের মধ্যে 3টা পার্টস। একটা হচ্ছে ফোর ব্রেন, মিড ব্রেন, একটা হচ্ছে হাইন্ড ব্রেন, আমরা যেটাকে বলি। ফোর ব্রেন বলতে কোনটাকে বুঝি? তার কেতাবি ভাষা কি? কেতাবি ভাষা হচ্ছে সেটাকে আমরা বলি প্রোজেনসেফালন, রাইট? আর মিড ব্রেন বলতে আমরা যেটাকে বুঝি সেটাকে কি বলি কেতাবি ভাষায়? মেজেনসেফালন, রাইট? অ্যান্ড হাইন্ড ব্রেন বলতে যেটাকে বুঝি সেটাকে কি বুঝি? সেটা হচ্ছে রম্বেনসেফালন। তো প্রোজেনসেফালনের মধ্যে আবার 2টা অংশ আছে, সাব ডিভিশন, সেটা হচ্ছে টেলেনসেফালন এবং ডায়েনসেফালন। আর মেজেনসেফালনের মধ্যে আছে কি, স্পেশাল কোনো ক্লাসিফিকেশন নাই, সেটা হচ্ছে শুধুই মিড ব্রেন। আর হাইন্ড ব্রেন বলতে যেটা বোঝাই, আমি ধারণায় ক্লাস অডিয়েন্স থাকলে আপনারা নিজেরাই অ্যান্সার দিতেন, কারণ আপনাদের নিউরো অ্যানাটমি হয়ে গেছে, সেটা সুযোগ নেই, আমি নিজেই বলছি, নিজেই অ্যান্সার দিচ্ছি। তো হাইন্ড ব্রেনের রম্বেনসেফালন, সেই জায়গাটার নাম হচ্ছে 2টো পার্ট, সেটা মাইলেনসেফালন আর একটা হচ্ছে মেটেনসেফালন। তাহলে ফোর ব্রেনের বা প্রোজেনসেফালনের পার্ট কী কী? টেলেনসেফালন, ডায়েনসেফালন। টেলেনসেফালন কোন অংশটুকু? 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ার, ব্যাজাল গ্যাংলিয়া, হিপ্পোক্যাম্পাল ফর্মেশন। 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ার, ব্যাজাল গ্যাংলিয়া এবং হিপ্পোক্যাম্পাল ফর্মেশন, এটা হচ্ছে কোন অংশটুকু? এই বেসিক কথাবার্তাগুলো আমি ধরে নিচ্ছি আপনাদের নিউরো অ্যানাটমি হয়ে গেছে, তাও জানেন, তাও আমি একবার বলে যাচ্ছি, কারণ কি? কারণ রিক্যাপিচুলেশন অবশ্যই দরকার। তো আপনার টেলেনসেফালনের মধ্যে সেরেব্রাল হেমিস্ফিয়ার, ব্যাজাল গ্যাংলিয়া, আর একটা কোথায় কী পেলেন? হিপ্পোক্যাম্পাস ফর্মেশন। আর ডায়েনসেফালন, থ্যালামাস দিয়ে যত শব্দ আছে ভাই, থ্যালামাস, হাইপোথ্যালামাস, পিনিয়াল বডি, ইনফান্ডিবুলাম, ঠিক আছে? তো এই 2টা অংশটা আপনার ডায়েনসেফালনের অংশ। মিড ব্রেন, মেজেনসেফালনের ক্ষেত্রে আমরা কী পাই? মেজেনসেফালন বা মিড ব্রেন যেটাকে বলি, সেটার মধ্যে 3টা পার্ট আছে। একটা মিড ব্রেনের পার্টের মধ্যে 3টা পার্ট বলি, একটা হচ্ছে টেকটাম, টেগমেন্টাম, আর একটা হচ্ছে ক্রাস সেরেব্রি। মনে থাকবে না? সবাই জানেন অলরেডি, তারপরে আমি বলছি, কারণ নিউরো অ্যানাটমির এই অংশটুকু একটু রিক্যাপিচুলেশন দরকার আপনাদের।
হাইন্ড ব্রেন বা রম্বেনসেফালন, যেটা পশ্চাৎ ব্রেন বলি আমরা, সেটার মধ্যে আছে আমি বলেছি মাইলেনসেফালন, একটা হচ্ছে মেটেনসেফালন। মাইলেনসেফালনকে আমরা কোনটুকে বলবো? পন্স এবং মেডুলা, না পন্স এবং সেরেবেলাম, তাই না? পন্স এবং সেরেবেলাম হচ্ছে কি মাইলেনসেফালন। আর মেটেনসেফালন বলতে আমরা কোনটাকে বুঝি? উল্টাপাল্টা বলতেছি, তাই না? পন্স এবং সেরেবেলাম এটাকে বলা হয় মেটেনসেফালন, আর মাইলেন মেডুলা অবলঙ্গটাকে বলা হয় মাইলেনসেফালন। তো এটা হচ্ছে হাইন্ড ব্রেন। আপনারা ধরতে পারছেন আসলে কোথায় ভুল হচ্ছে, কি হচ্ছে। আপনারা অনলাইন আপনাদের ইয়েটা নেওয়ার সুযোগ নাই, আপনাদের রিভিউটা আমি পাচ্ছি না, তো আপনারা ধরে নেবেন এবং জানবেন আমার ধারণা। তো ব্রেনের অলরেডি আমি পার্টসগুলো সিম্পলি আরেকবার আপনাদের রিক্যাপিচুলেট করে দিলাম এই 5 মিনিট সময়ের মধ্যে। এবার আপনি চলে আসেন, ব্রেনকে কিন্তু দুটো, আমরা মেইন ব্রেন বলতে কোনটুকু বুঝি আসলে? এই ব্রেনগুলোর মধ্যে আমি যে কথাগুলো বললাম, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, ফোর ব্রেনের একটা স্পেসিফিক অংশের জন্য আমরা কিন্তু আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টিকর্তার কাছে বা যে যে ধর্মেরই হন, তাই না? তো আমরা কিন্তু পরিগণিত। সেই জায়গাটা কোথায়? আপনার সেরেব্রাল হেমিস্ফিয়ারের যে 3 সেন্টিমিটার পুরু গ্রে ম্যাটার, সেটা কোনটা? টেলেনসেফালনের অংশ। তাহলে টেলেনসেফালনের মধ্যে আমরা কী কী পেলাম? একটা সেরেব্রাল হেমিস্ফিয়ার পেয়েছি, তারপর আর কী কী পেয়েছি? সেরেব্রাল হেমিস্ফিয়ারের পাশাপাশি বেজাল গ্যাংলিয়া পেয়েছিলাম, হিপ্পোক্যাম্পাল ফর্মেশন পেয়েছি। আর ব্রেনের বাদ বাকি ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেনের অন্যান্য কোনো অংশই খুব বেশি অন্যান্য প্রাণীর থেকে ভ্যারি করে না। বাট যে পার্টসটা ভ্যারি করে সেই পার্টসটা কোনটা? যে পার্টসটা বেশি ভ্যারি করে সেটা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার। এই সেরেব্রাল হেমিস্ফিয়ারের কারণেই আপনি সৃষ্টিকর্তার তৈরি সেরা জীব হিসেবে পরিগণিত। তো আমার এই সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে লোব আছে কয়টা? সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে আসলে দুটো হেমিস্ফিয়ার আছে। প্রথমে এই দুটো অংশে আসেন, দুটো ব্রেনের রাইট ব্রেন এবং লেফট ব্রেন, রাইট হেমিস্ফিয়ার এবং লেফট হেমিস্ফিয়ার, দুটো হেমিস্ফিয়ার আছে। এই দুটো হেমিস্ফিয়ার নিজেদের মধ্যে আবার সংযুক্ত কর্পাস ক্যালোসাম দিয়ে, আপনারা জানেন সেটা। পাশাপাশি দুইটা লোব কী দিয়ে সংযুক্ত? ব্রেনের বিভিন্ন অংশ নিজেরা নিজেরা বিভিন্ন অংশ কী দিয়ে সংযুক্ত? নিচের থেকে উপরের সংযুক্তি, এই অ্যাসোসিয়েশন ফাইবার, প্রজেক্টিং ফাইবার, কানেক্টিং ফাইবার, এগুলো আপনার ধারণা আমার নিউরো অ্যানাটমিতে হয়ে গেছে, না হলে দেখে নেবেন। তো ব্রেনের মধ্যে রাইট এবং লেফট, ভাই দুইটার কাজ কি একই? দুইটার একই কাজ, রাইট এবং লেফটের কাজ অলমোস্ট একই। ইভলিউশনারি প্রসেসে, বিবর্তনের ধারায় এই ব্রেনের রাইট পার্ট এবং লেফট পার্টের একটু কাজ ডিফারেন্ট হয়ে গেছে। তো বিবর্তনের যে ধারাটাই কাজটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, আমি বলতে চাই বিবর্তনের সেই ধারায় কাজটা কোনটাকে আমরা ডমিনেন্ট বলতে চাই এবং ব্রেনের একটা অংশকে আমরা নন ডমিনেন্ট বলতে চাই। আমরা ডমিনেন্ট ব্রেনটা কোনটাকে বলবো বিবর্তনের ধারায়? ডমিনেন্ট ওই অংশটাকে বলি যেটা 92% পিপুলের ক্ষেত্রে যেই লোকটা আমাদের ডমিনেন্ট। তো 92% পিপুলের ক্ষেত্রে অ্যানালাইসিস করে দেখা গেছে ব্রেনের লেফট হেমিস্ফিয়ারটা ডমিনেন্ট, সে হোক লেফট হ্যান্ডেড হোক রাইট হ্যান্ডেড। আমাদের চারপাশের মানুষের মধ্যে বামহাতি লোকের সংখ্যা কিন্তু অনেক ভালোই দেখা যায়, প্রায় দেখা যায়, তাই না? কিন্তু একজন বামহাতি, তার ব্রেনের ডমিনেন্ট লোবটা কিন্তু লেফট হতে পারে, লেফট হেমিস্ফিয়ার হতে পারে, কিন্তু সে তাই বলে তার ব্রেন লেফট হেমিস্ফিয়ার ডমিনেন্ট, কিন্তু সে কাজ করছে বাম হাতে, তাহলে কি তার বাম হাতটা কন্ট্রোল করছে রাইট হেমিস্ফিয়ার, আপনি জানেন, আর ডান হাত কন্ট্রোল করছে কি লেফট হেমিস্ফিয়ার। তো সেই ক্ষেত্রে সেই মানুষটার বাম ব্রেনটা তো আগে থেকেই সুগঠিত ডিউ টু দ্য ন্যাচারাল প্রসেস, ইভলিউশনারি প্রসেস, যেটা 92% পিপুলের ক্ষেত্রে যে ডমিনেন্ট লোব কোনটা? লেফট হেমিস্ফিয়ার। আর সাথে করে সেই মানুষটার রাইট ব্রেনটাও সমান তালে কাজ করছে, কারণ সে বাম হাত দিয়ে বেশি বেশি, বা লেফট হ্যান্ডেড হওয়ার কারণে সে বাম হাত দিয়ে বেশি বেশি কাজ করে। তো সেই মানুষটার কিন্তু ব্রেনের বিকাশ হওয়ার সুযোগটা অনেক বেশি, যে মানুষটা বাম হাতি। তো আসলে এটা আসলে ভ্যারি করে। অনেকে ভাবতে পারে যে আমি নিজে কিন্তু যতটুকু খেয়াল করেছি যে বাংলাদেশ ক্রিকেট দলের দিকে আপনি যদি তাকান, বামহাতি ব্যাটসম্যান, বামহাতি খেলোয়াড়গুলো কিন্তু একটু বেশি সফল, যেমন সাকিব আল হাসান, তামিম ইকবাল, দু একজনের নাম না আনলেই হলো। তাই বলে কি রাইট হ্যান্ডেড সফল না? অবশ্যই রাইট হ্যান্ডেডও সফল। আমাদের মধ্যে রাইট হ্যান্ডেড লোকজনের সফল হওয়ার সংখ্যা বেশি, কারণ রাইট হ্যান্ডেড লোকের সংখ্যা বেশি, কারণ লেফট হেমিস্ফিয়ারটা ডমিনেন্ট। ন্যাচারালি লেফট হেমিস্ফিয়ারটা যেহেতু ডমিনেন্ট, সেহেতু রাইট সাইডটা কন্ট্রোল করার চেষ্টা করে, এই জন্য চারপাশে ডান হাতি লোকটা বেশি সংখ্যায়, তাই না? তো এইটাকে আদর করে লেফট ব্রেনটাকে আমাদের ডাকা হয় রিডাকশনিস্ট ব্রেন, যেটাকে আমার কি বলছি, রাইট না লেফট বলেন? লেফট ব্রেনটাকে বলা হয় রিডাকশনিস্ট ব্রেন, যেটা ডমিনেন্ট ব্রেন। আর রাইট ব্রেনটাকে বলা হয় হলিস্টিক ব্রেন। ফাংশনালি একটু ডিফারেন্ট আছে। রিডাকশনিস্ট ব্রেনের মূল কাজ আমরা হ্যান্ড ইউজের ক্ষেত্রে ডমিনেন্সে দেখতে পারি, ল্যাঙ্গুয়েজ এগুলো বেশিরভাগ কন্ট্রোল করে। তারপরে ক্যালকুলেটিং, কমিউনিকেশন, এই বিষয়গুলো বেশি কন্ট্রোল করে কোনটা? ব্রেনের লেফট হেমিস্ফিয়ারটা। আর রাইট হেমিস্ফিয়ারটা মূলত কন্ট্রোল করে মিউজিক্যাল স্কিল, ক্রিয়েটিভিটি, স্পেশাল অ্যাবিলিটি, স্পেসে আপনার অ্যাবিলিটি, এগুলো বিষয় নিয়ে, আর্টিস্টিক মিউজিক্যাল স্কিল নিয়ে করে। এত কথাবার্তা আপনি যা বললাম এই মুহূর্তে সব ভুলে যান,
সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে কি কি লোব আছে রাইট এবং লেফটের মাঝখানে, এবং এই লোবের ফাংশন, যেটা ডেভিডসনের 1066 পৃষ্ঠার একটা ছক, যেই ছকটা আপনারা যারা আমি ধারণা এখানে মেডিসিনের পার্ট 1 ব্যাচে আছেন এবং রেসিডেন্সির ব্যাচ আছেন, তো যারা এইগুলোর সঙ্গে সংযুক্ত আছেন তাদেরকে আল্লাহর ওয়াস্তে এই ছকটা না পড়ে পরীক্ষাতে পাস হবে না। আমাদের জেনেসিসের শিট যদি আপনি লুক অ্যাট দ্য জেনেসিস শিট, তাহলে জেনেসিসের শিটের যদি আপনি তাকান তাহলে আপনাকে পেজ নম্বর 3-তে চলে আসতে হবে। নার্ভাস সিস্টেমের আপনারা, আমার ধারণা আপনারা যারা অনলাইন ক্লাস করছেন তাদের সবার কাছেই জেনেসিসের শিটটা অলরেডি আছে। তো শিটের 3 পেজ নম্বর 3 এবং শিটের পাশাপাশি আপনি যদি ডেভিডসন খুলতে চান, কেউ যদি ডেভিডসন বইটাও রাখতে চান, তাহলে দেখবেন ডেভিডসনের 1066 পৃষ্ঠায় একটা ছক আছে যেটা না পড়ে আপনার পাস হওয়ার সুযোগ নেই। তো সেই ছকটা কোনটা? কর্টিক্যাল লোবার ফাংশন, যেটা আপনি অলরেডি আমাদের ক্লাস ধারণা যে নিউরো অ্যানাটমিতে একবার দেখেছেন, হেডনেকে দেখেছেন। তাহলে ছকটা এত ইম্পর্টেন্ট কেন? আসেন না ভাই, ছকের কথা আমি যতজনকে ধরি মোটামুটি কেউই পারে না। তা আপনার ক্ষেত্রে প্রথম আমি ছকের ফাংশনগুলো বলবো এবং ফাংশনগুলো বোর্ডে লিখবো, তারপর আপনারা নিজেরাই, আমি যেহেতু আপনাদের রিভিউ নেওয়ার সুযোগ হচ্ছে না, আমি ধরে নিচ্ছি আপনি এই অ্যান্সার দিবেন এবং এইভাবে এই লোবের ফাংশন সমস্যা হলে কি কি সমস্যা তৈরি হবে সেটা বলবেন। আমি যেহেতু পার্ট 1-এর ব্যাচ, সিঙ্গেল বেসগুলো কভার করে দেওয়ার চেষ্টা করব। চলে আসেন, কর্টিক্যাল লোবের মধ্যে আমাদের লোবগুলোকে, প্রত্যেকটা লোব, রাইট লোব এবং লেফট লোব, ভুলে যান আপনি রিডাকশনিস্ট, হলিস্টিক, লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ারের ফাংশন, দ্যাটস নট আওয়ার কনসার্ন। আওয়ার কনসার্ন কর্টিক্যাল লোবার ফাংশন, যেটা আপনার পরীক্ষার জন্য পাস করতে হবে ভাই, চান্স পেতে হবে, এইটা হচ্ছে বড় কথা, তাই না? তো কর্টিক্যাল লোবার ফাংশনের মধ্যে যে 4টা লোবের কথা আমরা প্রথম বলি সেটা হচ্ছে কি, 4টা লোবকে আমরা একটা ব্রেনের সেরেব্রাল হেমিস্ফিয়ারকে 4টা লোবে ভাগ করি, কি? ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল অ্যান্ড অক্সিপিটাল। আপনারা সবাই এটা জানেন, কিন্তু আপনি যেটা জানেন বা এর পাশাপাশি আমি কিছু একটা তথ্য হয়তো চেষ্টা করবো অ্যাড করতে। আপনাকে যদি বলা হয় ফ্রন্টাল লোবের একটা ফাংশন বলেন, সেটা কি? ফ্রন্টাল লোবের একটা ফাংশন হচ্ছে অপোজিট সাইডে, ব্রেনের অপোজিট সাইড। সাপোজ লেফট ফ্রন্টাল লোব কন্ট্রোল অপোজিট সাইড, রাইট? তাহলে কন্ট্রাল্যাটারাল মোটর কন্ট্রোল। আপনাকে সিঙ্গেল বেস্টের জন্য এফসিপিএসে যারা আছেন, এফসিপিএস এবং রেসিডেন্সি বোথ আমি কাভার দেওয়ার চেষ্টা করছি। তো এফসিপিএসে যারা আছেন সিঙ্গেল বেস্ট কিন্তু এখন আস্তে আস্তে টোটালি সিঙ্গেল বেস্টের রিপ্লেসমেন্ট চেষ্টা চলছে। তো সুতরাং আপনি যদি একটা বলে ফ্রন্টাল লোবের ফাংশন কী বলবেন? বা ব্রেনের অপোজিট সাইডের মোটর কন্ট্রোল ইজ ডান বাই ফ্রন্টাল লোব, আই মিন কন্ট্রাল্যাটারাল মোটর কন্ট্রোল, ফ্রন্টাল লোবের একটা ফাংশন। আর অন্য একটা ফাংশন আপনি কিন্তু অলরেডি জানেন, ফ্রন্টাল লোবই একটা মাত্র লোব যেখানে আমাদের পার্মানেন্ট মেমোরি, তারপরে আমাদের ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে আমাদের কি মিকচুরেশন, তারপরে আমাদের পার্সোনালিটি, আমরা সামাজিক কী আচরণ করব, সোশ্যাল বিহেভিয়ার, ইমোশনাল কন্ট্রোল, আমাদের আবেগ, এই বিষয়গুলো নির্ধারিত হয় কোথা থেকে? ফ্রন্টাল লোব। তার মানে এই শব্দগুলো সবাই ধরতে পারছেন। পার্সোনালিটি, একটা মানুষ কেমন হবে, তার পার্সোনালিটিটা কেমন, এই করোনাকালীন সময়ে সে কি ঘরেই থাকবে, না এই করোনাকালীন সময়ে বাইরে রাস্তায় বের হয়ে মাস্ক ছাড়া রাস্তায় ঘোরাঘুরি করবে পাগলের মতো? তো এই বিষয়টা ডিটারমাইন বাই ফ্রন্টাল লোব। তার সোশ্যাল বিহেভিয়ার, সামাজিকভাবে একজন ডাক্তার মার খেলে সে স্বস্তি প্রকাশ করছে, তাই না? তাহলে কি আমরা তাকে কি সোশ্যাল বলবো? আমাদের বাংলাদেশের মানুষগুলো সবাই অ্যান্টি সোশ্যাল, কিন্তু ডাক্তার মার খেলে খুব খুশি হয়, আবার এই করোনাকালীন সময় ডাক্তার সেবা না দিলে সেক্ষেত্রেও কষায়। তো আমি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের সবার মনে ফ্রন্টাল লোব লেশন আছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সোশ্যাল বিহেভিয়ার ব্যাপারটা আপনাদের খেয়াল করবেন যে এই সোশ্যাল বিহেভিয়ারটা আসলে আসে কোথা থেকে? ফ্রন্টাল লোব থেকে। তারপর মিকচুরেশন, আমাদের মিকচুরেশন সেন্টারের এই কন্ট্রোলটা কোথা থেকে হয়? ফ্রন্টাল লোব থেকে হয়, তাই না? তারপর ইমোশনাল কন্ট্রোল, আপনি সামাজিক মানুষ হিসেবে আপনার কিছু আবেগ থাকবে, সেটা কি লোয়ার অ্যানিমেলে আছে? লোয়ার অ্যানিমেলের মানুষ কি বোঝে যে 30 বছর আগে কি ঘটেছিল, হঠাৎ করে একদিন বিষণ্ণ হয়ে গেলেন আপনি কোনো এক বর্ষায়। তো এই বিষণ্ণতাটা কোথা থেকে আসে? অ্যাকচুয়ালি আমাদের ইমোশনাল এই কন্ট্রোলগুলো কোথা থেকে আসে? ফ্রন্টাল লোব থেকে। পুরোনো মেমোরিগুলো সঞ্চিত থাকে কোথায়? ফ্রন্টাল লোবে। এখন আপনাকে যখন আমি পাশাপাশি বললাম ফাংশনগুলো, আমি কোরিলেট করে দেবো। আমি এই ছকটাতে আপনাদের একটু বেশি সময় নেব, কারণ এই ছকটা মাস পপুলেশন যদি সবাই পড়েন, আপনার পার্ট 1 বা রেসিডেন্সি প্রতি বছর একটা দুটো কোশ্চেন আসবে। আপনি কোশ্চেনের ফ্রিকোয়েন্সি দেখলে বুঝতে পারবেন যে হাউ মাচ ইম্পর্টেন্ট দিস টেবিল ইজ। ফ্রন্টাল লোবের ফাংশন আমি তাহলে কতগুলো কথা বলেছি, ফাংশনগুলো বলেছি কি কি? পার্সোনালিটি, ইমোশনাল কন্ট্রোল,
কতগুলো কথা বলেছি দেখেন, 7টা কথা, তার মধ্যে মেমোরিটা ডেভিডসনে নাই। তো এটা আপনারা লিখবেন পার্মানেন্ট মেমোরি। 3টা পয়েন্ট: পার্সোনালিটি, ইমোশনাল কন্ট্রোল, সোশ্যাল বিহেভিয়ার, ল্যাঙ্গুয়েজ, কন্ট্রোলেটার মোটর কন্ট্রোল এবং মিকচুরেশন। আমি এই প্রতি ক্লাসে এটা সবাইকে বলে বলে মুখস্থ করাই। আজকে বোর্ডে আঁকছি, যেহেতু আপনাদেরকে বলা এবং রিভিউ নেওয়ার সুযোগ নাই, আমি ধরে নিচ্ছি আপনারা মনে মনে এটা বলেন, মনে মনে 5 বার বলবেন। আমার অনলাইন ক্লাসে যারা শুনছেন এই মুহূর্তে, তারা মনে মনে 5 বার বলেন পার্সোনালিটি, ইমোশনাল কন্ট্রোল, সোশ্যাল বিহেভিয়ার, ল্যাঙ্গুয়েজ, কন্ট্রোলেটার মোটর কন্ট্রোল এবং মিকচুরেশন। মুখস্থ করে ফেলছেন। এবার আপনারা যখন আমি পরে ক্লাসে এবার সবাইকে জিজ্ঞাসা করি, কিন্তু অফলাইন ক্লাসে আমি জিজ্ঞেস করি আপনি বলেন এরকম স্পেসিফিক, সেই সুযোগটা যেহেতু নাই, সেই সুযোগটা কাজে লাগাবেন না। ধরে নেন আমি আপনাকে ধরবো, চোখ বন্ধ করে আপনি একবার বলে দেখবেন। আপনি ক্লাসটা যখন এখান থেকে বোর্ড থেকে মুছে ফেলছি, চোখ বন্ধ করে দেখবেন যে আপনি 7টা পয়েন্ট পারেন কিনা। তাহলে হবে কি, আপনার এবার আমি যখন বলবো যে এই ফ্রন্টাল লোবের ড্যামেজগুলো হলে কী কী হয়, তখন আপনি কিন্তু কোরিলেট করতে পারবেন, দ্রুত অ্যান্সার দিতে পারবেন। আমি আপনাকে বলেছিলাম ফ্রন্টাল লোবে একটা ফাংশন বললে কোনটা বলবেন? কন্ট্রোলেটার মোটর কন্ট্রোল। তো এই লোবের যদি ফাংশন হয় মোটর কন্ট্রোল, তাহলে এই লোবের কোনো সমস্যা হলে সিজারটা কী টাইপের সিজার হবে? মোটর সিজার। দেখেন ডেভিডসনের ইফেক্ট অফ ড্যামেজের পজিটিভ ফেনোমেনা, লাস্টের যে সমস্যাটা পজিটিভ ফেনোমেনা, সেখানে দেওয়া হচ্ছে ফোকাল মোটর সিজার হয়। আরেকটা কথা দেওয়া হচ্ছে ভার্সিভ হেড মুভমেন্ট। ভাই ভার্সিভ হেড মুভমেন্ট জিনিসটা কি, খায় না মাথায় দেয়? সহজ জিনিস। ভার্সিভ হেড মুভমেন্ট হচ্ছে অল্টারনেটিং নোডাল হেড অ্যান্ড আই মুভমেন্ট। আপনার হেড মুভমেন্ট হচ্ছে, সেই সঙ্গে আয়ের মুভমেন্টটা ঠিক অপোজিট ডিরেকশন। আপনার হেড মুভমেন্ট, আইটা অপোজিট সাইডে ডেভিয়েশন হচ্ছে। দিস ইজ নোন অ্যাজ অল্টারনেটিং হেড অ্যান্ড আই মুভমেন্ট উইথ ভার্সিভ হেড মুভমেন্ট। তো এই জিনিসটা ফ্রন্টাল লোবে কোনো সমস্যা হলে এই ফোকাল মোটর সিজারের সঙ্গে সঙ্গে ভার্সিভ হেড মুভমেন্টটা হয়। আর ফ্রন্টাল লোবের ড্যামেজ হলে আচরণগত কী সমস্যা হয়, শরীরগত কী সমস্যা হয়? হোয়াট ইজ কল্ড cognitive or behavioral problem, effects of damage, and another one is associated physical sign. তো ফ্রন্টাল লোবের ক্ষেত্রে আমি দেখেন আচরণগত কী কী জায়গা, একটা পার্সোনালিটি, তো তার সমস্যা হলে তার আচরণগত সমস্যা হবে না? ইমোশন কন্ট্রোলের সেন্টার নষ্ট হলে তার আচরণগত সমস্যা হবে না? সোশ্যাল বিহেভিয়ার হলে, তাহলে আমি আচরণগত সমস্যাগুলোকে একবারে বলি। ফ্রন্টাল লোব তার কাজ কি? কোনো একটা মোটর ফাংশন শুরু করতে গেলে ফ্রন্টাল লোবের সাহায্য দরকার হয়, যেহেতু সে মোটর কন্ট্রোল করে। তো তার মোটর ফাংশনটা যদি কোনো কারণে নষ্ট হয় ফ্রন্টাল লোবের, তাহলে কি হবে? সে কি কোনো কাজ শুরু করতে পারবে? তো সেই কাজ, সেটাকে আমরা কি বলি আদর করে? ল্যাক অফ ইনিশিয়েশন। আর আবার ফ্রন্টাল লোবের যদি এক্সাজারেটেড ফাংশন হয়, খুব বেশি ফাংশন হয় ফ্রন্টাল লোবের ক্ষেত্রে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলি এই মোটর কন্ট্রোলটা, মোটরটা এত বেশি অ্যাক্টিভিটি করে সে সেটাকে থামাতেও পারে না, সেটাকে বলা হয় ডিসইনহিবিশন। সো ল্যাক অফ ইনিশিয়েশন অ্যান্ড ড্যামেজের আরেকটা আচরণগত সমস্যা কি? ল্যাক অফ ইনিশিয়েশন অ্যান্ড ডিসইনহিবিশন। এই দুটো হচ্ছে তার কন্ট্রোলেটার মোটর কন্ট্রোলের জন্য এই আচরণগত সমস্যা হয়। কোনো কাজ শুরু করেছে আর শেষ করতে পারছে না, মোটর একটা কাজ শুরু করছে শেষ করতে পারছে না, আর কোনো কাজ শুরুই করতে পারছে না, ল্যাক অফ ইনিশিয়েশন। দুইটাই মোটর অ্যাবনর্মালিটির কারণে হয়। তার সোশ্যাল বিহেভিয়ার যদি ফাংশন হয়, তাহলে কি? যদি ফ্রন্টাল লোবের ড্যামেজ হয় তাহলে কী হবে? অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার হবে। যদি তার মেমোরি ফাংশন হয় তাহলে কি? কোনো ড্যামেজ হলে কী হবে? মেমোরি কি ঠিক থাকবে? তাহলে সেটাকে আমরা বলবো ইম্পেয়ার্ড মেমোরি হবে। যদি ল্যাঙ্গুয়েজ তার ফাংশন হয়, তাহলে ল্যাঙ্গুয়েজটা কি আর ঠিক থাকবে? তাহলে সেটাকে কি বলে? ডিসফেজিয়া বলে। ডিসফেজিয়া এবং ডিসফেজিয়া দুটো আলাদা টার্ম, সবাই জানেন। ডিসফেজিয়া হচ্ছে গিলতে সমস্যা, ডিসফেজিয়া হচ্ছে বলতে সমস্যা। তো এক্সপ্রেসিভ ডিসফেজিয়া এইটাও হবে। সেই সাথে মিকচুরেশনের প্রবলেম, তাহলে সমস্যা হলে মিকচুরেশনে যদি আপনার তার ফাংশন হয়, তাহলে মিকচুরেশনের কোনো সেন্টার ড্যামেজ হয়ে গেলে তাহলে কী হবে? ইনকন্টিনেন্সি ডেভেলপ করবে, তাই না? মানে প্রস্রাবটা খুব বেশি পরিমাণে হবে, দ্যাট ইজ নোন অ্যাজ ইনকন্টিনেন্সি। তাহলে আমি বললাম পার্সোনালিটি, ইমোশন কন্ট্রোল, এইগুলোর জায়গা থেকে তার কী হবে? বা কন্ট্রোলেটার মোটর কন্ট্রোল, এই দিয়ে আচরণগত সমস্যা, ল্যাক অফ ইনিশিয়েশন, ডিসইনহিবিশন। সোশ্যাল বিহেভিয়ার, আচরণগত সমস্যা, সেটা কী হবে? অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। ল্যাঙ্গুয়েজ, সেটার কারণে কী হবে? ডিসফেসিয়া ডেভেলপ করবে। সেই ডিসফেসিয়াটা কী টাইপের? এক্সপ্রেসিভ না রিসেপটিভ? শব্দটা আসলে কী? বলতে সমস্যা আমরা দুই ভাগে বলি। এই বলতে সমস্যাটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এক্সপ্রেসিভ, একটা হচ্ছে রিসেপটিভ। রিসেপটিভ কি? সে শুনতে পারে না তাই বলতে পারে না, দিস ইজ নোন অ্যাজ রিসেপটিভ ডিসফেসিয়া। আর সে শুনছে, সবই বুঝছে, কিন্তু সে বলতে পারছে না, দিস ইজ নোন অ্যাজ এক্সপ্রেসিভ ডিসফেসিয়া। তো আমাদের বলার জন্য কোনটা দরকার? সাপোজ আমার জিভাটা তালুর সঙ্গে ধাক্কা দেওয়া দরকার এই মুহূর্তে কথা বলার সময়, দুটো লিপ এক হওয়া দরকার, যেমন বা বা, সাপোজ লাইক দ্যাট। তো এই মোটর ফাংশনগুলো আসলে কার কাজ? এই মোটর কন্ট্রোলিংটা কাজ। আর্টিকুলেশন, শব্দ প্রডিউস করার জন্য যে জিনিসগুলো দরকার, সেগুলো হচ্ছে কার কাজ? সেগুলো হচ্ছে ফ্রন্টাল লোবের কাজ। সেটা ড্যামেজ থাকে, সেই কারণে তার এক্সপ্রেসিভ ডিসফেসিয়া হয়। আর মিকচুরেশন, যেহেতু তার ফ্রন্টাল লোবের সেন্টার
সেই কারণে ইনকন্টিনিউয়াসলি ডেভেলপ হয়। এই আচরণগত সমস্যাগুলো কগনিটিভ সমস্যা ইন কেস অফ ফ্রন্টাল লোব, রাইট? কগনিটিভ সমস্যা। আপনি চলে আসেন এই কগনিটিভ সমস্যার পাশাপাশি আমরা কি কি শারীরিক সমস্যা হয় ফ্রন্টাল লোব ড্যামেজ হলে। আমি আপনাকে পজিটিভ ফেনোমেনা কিন্তু আগেই বলে নিয়েছি, যেহেতু ফ্রন্টাল লোবের একটা ফাংশন বলতে বলেছিলাম কোনটা, মোটর কন্ট্রোল। তাহলে সমস্যা হলে কী হবে? সিজার কোন ধরনের হবে? মোটর সিজার। আমি বলছি ফ্রন্টাল লোবের কি শারীরিক সমস্যাটা হয়। শারীরিক সমস্যাটা হয় কি, যদি কোনো কারণে ফ্রন্টাল লোব ড্যামেজ হয়, যে শারীরিক সমস্যাটা হয় সেটা হচ্ছে, আপনি দেখেন প্রথমে কি হওয়া উচিত, অপোজিট সাইডের মোটর কন্ট্রোল কি আর হবে? বডির পুরো অপোজিট সাইডকে মোটর কন্ট্রোলের জন্য রেসপন্সিবল লোব কোনটা? ফ্রন্টাল লোব। তাহলে কী হবে? কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস, ঠিক আছে? শরীরগত এটা হবে, এক সাইডে হাত পা দুর্বল হয়ে যাবে, এক সাইডে হাত পা ফেস অল মোটর কন্ট্রোল এক সাইডের, বডির ইউনিল্যাটারাল সাইডের ফ্রন্টাল লোব। সুতরাং কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস হবে তার শরীরগত সমস্যা অ্যাসোসিয়েটেড ফিজিক্যাল সাইনের মধ্যে। সেই সঙ্গে আরও দুটো সমস্যা, একটু কেতাবি ভাষা, এইটা আপনার চেনা জানা ফাংশনের সঙ্গে মিলবে না। একটা কথা বলা আছে ডেভিডসনের ফ্রন্টাল রিলিজ সাইন, আর একটা বলা আছে ইম্পেয়ার্ড স্মেল। তো আমি বলি ডেভিডসন বইটা আসলে অনেক কিছু চিন্তা ভাবনা অনেক ডিপে, যেগুলো আমাদের লেভেলের বাইরে, হয়তো এই কারণে। যেমন ইম্পেয়ার্ড স্মেল, এই গন্ধ, ভাই স্মেল ফাংশন তো আমি যে আপনি যখন পরে পড়াবো আপনাকে, আপনি যখন পরে আলোচনা করবো তখন দেখবেন যে টেম্পোরাল লোবের ফাংশনের মধ্যে আপনি পাবেন ডোমিনেন্ট টেম্পোরাল লোবের মধ্যে স্মেল, এবং ডোমিনেন্ট নন ডোমিনেন্ট বোথ স্মেল। তো ভাই সমস্যা ফাংশন হচ্ছে টেম্পোরাল লোবে, আর ড্যামেজিং ফিচার আসছে ফ্রন্টাল লোবে। কারণ কি? কারণ আপনি যেমন আপনার কাছে ধোঁয়াশা, ঠিক আমার কাছে ধোঁয়াশা। তো এই ইম্পেয়ার্ড স্মেলটা শুধু মুখস্থ করবেন ফ্রন্টাল লোবের অ্যাসেট ফিজিক্যাল সাইনের মধ্যে। তো আর সাথে কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস, আর ডেভিডসনের আরেকটা কথা বলা আছে ফ্রন্টাল রিলিজ সাইন। কী জিনিস ভাই এটা ফ্রন্টাল রিলিজ সাইন? আমি আপনি ছোটোবেলায় আমাদের কাছে কেউ আঙ্গুল এগিয়ে দিলে কিন্তু আঙুল ধরতাম, সেই গানের মতো, বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার আঙুল ধরতে চাই, এই গানের মতো, বুঝছেন না? তো আসলে গানও গাওয়া হয়ে গেল ক্লাসে। তো এই বাড়িয়ে দাও তোমার হাত কিন্তু আমি আপনি এই ধরলে কি আঙুল যার তার আঙুল ধরি? ছোটোবেলায় কিন্তু সে কারো আঙুল দেখে না, সেটাকে কী বলা হয়? গ্রাস্পিং রিফ্লেক্স, তাই না? এই গ্রাস্পিং রিফ্লেক্স, রুটিং রিফ্লেক্স, প্যারাশুট রিফ্লেক্স, যেটাই বলেন, সাকিং রিফ্লেক্স, সেটা কিন্তু ছোটো বাচ্চার থাকে, আমার আপনার থাকে না। ফ্রন্টাল লোব কোনো কারণে ড্যামেজ হলে এই যে রিফ্লেক্সগুলো ছিল সেগুলো আবার পুনরায় আপনার জীবনে নতুন করে আসবে, আপনি তখন আবার যে কেউ বাড়িয়ে দিলে হাত ধরতে চাইবেন। তো সেটাকে বলা হয় ফ্রন্টাল রিলিজ সাইন। ওকে, এই অ্যাসোসিয়েটেড ফিজিক্যাল সাইনগুলো হচ্ছে তাহলে কোথা থেকে আসছে? দিস অ্যাসোসিয়েটেড ফিজিক্যাল সাইন কী কী ফ্রন্টাল লোবের ক্ষেত্রে? একটা হচ্ছে ইম্পেয়ার্ড স্মেল, কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস, আর একটা হচ্ছে ফ্রন্টাল রিলিজ সাইন। খেয়াল করতে হবে এটা, হ্যাঁ? ডেভিডসনে আছে, সবগুলো কথাই আছে, কিন্তু আমরা সেই কথাগুলোর পোস্টমর্টেম করছি যাতে আপনার ব্রেনের মধ্যে গেঁথে যায়। এখান থেকে অ্যান্সার আসলে জাস্ট আমার আজকের আলোচনা থেকে আপনি যেন পরীক্ষায় অ্যান্সার করতে পারেন, এবং আসবেই। রেসিডেন্সি পার্ট 1 যে কোনো একটা পরীক্ষাতে এখান থেকে একটা কোশ্চেন আসবেই। এবার আসেন, ফ্রন্টাল লোবের সমস্ত ফাংশন শেষ, পজিটিভ ফেনোমেনা শেষ, প্যারাটাল ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্ট পড়বো আমরা। প্যারাটাল লোবে যদি আপনাকে একটা ফাংশন বলতে বলা হয়, যারা পার্ট 1 সিঙ্গেল বেস দিবেন, কি বলবেন? যেমন ফ্রন্টাল লোবে একটা বলেছিলেন মোটর, প্যারাটাল লোবের ক্ষেত্রে একটা কি বলবেন? একটা বলতে বললে বলবেন কি বলবেন বলেন? সেন্সরি, অপোজিট সাইডের বডির সেন্সরি পারসেপশন। তাহলে কন্ট্রাল্যাটারাল সেন্সরি পারসেপশন, তাই না? তো এই কন্ট্রাল্যাটারাল সেন্সরি পারসেপশন যদি প্যারাটাল লোবের ফাংশন হয়, তো প্যারাটাল লোবের কোনো সমস্যা হলে সিজার কোন টাইপের হবে? সেন্সরি সিজার, ফোকাল সেন্সরি সিজার, ওয়েদার ডোমিনেন্ট আর নন ডোমিনেন্ট। কী হবে তাহলে? ফোকাল সেন্সরি সিজার। শেষ, আপনার শখের দুটো জিনিস পড়া শেষ। এবং আপনি চলে আসেন প্যারাটাল ডোমিনেন্টের ফাংশন, দুটো ফাংশন বলবো, নন ডোমিনেন্টের ক্ষেত্রে দুটো ফাংশন বলবো, এবং এই ফাংশনের সাথে কোরিলেট করে আমরা আচরণগত সমস্যা এবং অ্যাসোসিয়েটেড ফিজিক্যাল সাইন পড়বো। ডোমিনেন্টের ক্ষেত্রে পাশাপাশি লেখেন প্যারাটাল ডোমিনেন্ট, পিডি লিখলাম সংক্ষিপ্ত। কী কাজ? পিডি প্যারাটাল ডোমিনেন্টের ফাংশন, এবং প্যারাটাল নন ডোমিনেন্ট পাশাপাশি লেখেন। নন ডোমিনেন্ট খাতা আছে যারা, খাতায় লিখবেন, লিখেই পড়বেন। বই আছে কেতাবি ভাষায়, শুধু বই থাকলে হবে না, আপনার মাথায় থাকতে হবে। তো প্যারাটাল ডোমিনেন্টের মধ্যে দুটো ফাংশন ডোমিনেন্টের, সেটা হচ্ছে কি, একটা ল্যাঙ্গুয়েজ আর একটা ক্যালকুলেশন। প্যারাটাল ডোমিনেন্টের ফাংশন কি? ল্যাঙ্গুয়েজ আর একটা ক্যালকুলেশন। অন দ্য আদার হ্যান্ড প্যারাটাল নন ডোমিনেন্টের ফাংশন কি? স্পেশাল ওরিয়েন্টেশন আর একটা কনস্ট্রাকশনাল স্কিল। ভাই শব্দটা একটু কঠিন মনে হচ্ছে। স্পেশাল ওরিয়েন্টেশন আর একটা
কনস্ট্রাকশনাল স্কিল। সব বই আছে, তাও আমি এখানে লিখলাম, কারণ আপনি ঠিক একইভাবে আমার ধারণা, আমার বিশ্বাস যে আপনারা খাতা নিয়েছেন, কলম নিয়েছেন এবং লেখে লেখেই পড়বেন। ডোমিনেন্টের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ এবং ক্যালকুলেশন, এবং নন ডোমিনেন্টের ক্ষেত্রে স্পেশাল ওরিয়েন্টেশন এবং কনস্ট্রাকশনাল স্কিল, দুটো পয়েন্ট পেয়েছি। ডোমিনেন্টের ল্যাঙ্গুয়েজ এবং ক্যালকুলেশন যদি তার ফাংশন হয়, তাহলে এই দুটা লোবের ডোমিনেন্ট যদি লোবের যদি ফাংশনে দুটা হয়, তাহলে কোনো কারণে ডোমিনেন্ট লোবের যদি ড্যামেজ হয়, তাহলে তার ফিচার কী পাবো? আচরণগত কী ফিচার পাবো, শরীরে কী কী ফিচার পাবো? আচরণগত ফিচারের নাম কি বলেছিলাম আপনি ফ্রন্টাল লোবের ক্ষেত্রে বলেছি একবার, কগনিটিভ বা বিহেভিয়ারাল, আর শরীরগত সমস্যার নাম হচ্ছে অ্যাসোসিয়েটেড ফিজিক্যাল সাইন। তাহলে এটা আসি, প্যারাটাল ডোমিনেন্টের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ যদি তার সমস্যা হয়, তাহলে কী হবে? প্রথম কথা কী হবে? ডিসফেসিয়া হবে। ক্যালকুলেশন যদি তার ডোমিনেন্ট লোবের ফাংশন হয়, তাহলে কী হবে? অ্যাক্যালকুলিয়া হবে। সেই সঙ্গে তিনটা কথা বলেছে ডেভিসন, সেটা কি? অ্যাপ্রেক্সিয়া, অ্যাগনোসিয়া, ডিসলেক্সিয়া। এই তিনটা আপনার মিলবে, এর মধ্যে আমি মিলাই দিচ্ছি আপনাদের। ল্যাঙ্গুয়েজ যদি আপনি সমস্যা, তাহলে ডিসফেসিয়া, এই দুটা মিললো, আচরণগত ডিসফেসিয়া, রাইট? ক্যালকুলেশন, অ্যাক্যালকুলিয়া, ঠিক আছে তো? মিলছে না? ডিসলেক্সিয়া, অ্যাপ্রেক্সিয়া, আর এটা হচ্ছে অ্যাগনোসিয়া। আচ্ছা, কোনো কিছু চীনে পরিচিত জিনিসের সঙ্গে সেন্সরি মেমোরিটা স্টোর থাকে কোথায়? পুরাতন জিনিসের সঙ্গে মেলানো, এই জিনিসটা থাকে হচ্ছে আমাদের প্যারাটাল লোবের ফাংশন। কোনো ফ্যামিলিয়ার অবজেক্ট আপনি দেখেছেন, আগে দেখেছেন, এখনও চিনতে পারছেন, তো এটার নাম, এই যে চিনতে পারাটা, এই ফাংশনটা হচ্ছে প্যারাটালের কাজ। কারণ কি? তার সেন্সরি ইনফরমেশন রিসিভ করাটা তার কাজটা, তো পুরোনো জিনিসের সঙ্গে মিলিয়ে দেখার কাজটাও প্যারাটাল। তো এই কোনো কারণে এটা ড্যামেজ হলে এইটা হয়, সমস্যা হয়, সেটা হচ্ছে অ্যাগনোসিয়া। যেমন আপনি আমাকে আজকে অনলাইনে দেখছেন, কালকে রাস্তায় দেখা হলে চিনবেন না, এটার নাম হচ্ছে অ্যাগনোসিয়া। পরিচিত ফ্যামিলিয়ার অবজেক্ট আর পরে চিনতে না পারার নাম হচ্ছে কি? অ্যাগনোসিয়া। সেই সঙ্গে আমি বলেছি ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া একটা কমপ্লেক্স টার্ম, ইনঅ্যাবিলিটি টু রিড রাইট, লিখতে পড়তে না পারার একটা ব্যর্থতা। তো এটা একটা কমপ্লেক্স ফাংশন, খুবই উন্নততর প্রাণীদের। লিখতে পড়তে কি সাধারণ প্রাণী পারে? গরু, ছাগল, মুরগি, ভেড়া, এরা কি দরকার? তো এই উন্নততর ফাংশনটা উন্নত ব্রেন দিয়েই হয়। প্যারাটাল ডোমিনেন্টের কোনো সমস্যা হলে ওই ডিসলেক্সিয়া হয়। আপনি যখন পরবর্তীতে টেম্পোরাল ডোমিনেন্ট আমি আপনাকে দেখাবো আজকের ক্লাসেই, এই টেম্পোরাল ডোমিনেন্টেও দেখবেন ডিসলেক্সিয়া আছে। এটা নিয়ে একটা মুভিও আছে, দেখবেন হিন্দি মুভি, তারে জামিন পার। একটা বাচ্চা থাকে, তো সেই বাচ্চার পরবর্তীতে ডিসলেক্সিয়া ডেভেলপ করে, তাই না? তো এটা খেয়াল করবেন, এটা বাচ্চাটার কিন্তু যে রোগটা থাকে তার নাম ডিসলেক্সিয়া। ডিসফেজিয়া পড়ালাম, অ্যাক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া কথাটা আমি বলে ফেললাম। ডোমিনেন্টের ক্ষেত্রে ডিসলেক্সিয়া, অ্যাগনোসিয়া, আমাকে দেখে আর পরবর্তীতে চিনতে পারছেন না, কি মামুর ব্যাটা, তার অ্যাগনোসিয়া। তার সেই সঙ্গে আরেকটা আছে কি? অ্যাপ্রেক্সিয়া। অ্যাপ্রেক্সিয়া, দিস ইজ অ্যানাদার ফাংশনাল ড্যামেজ প্রডিউস ডিউ টু দ্য প্যারাটাল ডোমিনেন্ট লোবের কোনো সমস্যা হলেও এই অ্যাপ্রেক্সিয়াটা হয়। ভাই, অ্যাপ্রেক্সিয়া জিনিসটা কি? আমি তো বুঝলাম যে অ্যাপ্রেক্সিয়াটা হয়। অ্যাপ্রেক্সিয়া জিনিসটা কি? আপনার নর্মাল সেন্সরি কোনো ইনফরমেশন আপনি নিতে পারছেন, মোটর, আপনার সেরেবেলার সব ঠিক আছে, নর্মাল সেন্সরি, নর্মাল মোটর, নর্মাল সেরেবেলার ফাংশন, কিন্তু আপনি কোনো কমপ্লেক্স কাজ করতে পারছেন না। কমপ্লেক্স কী কাজ? যেমন কমপ্লেক্স কাজ, আপনি খুব শক্ত করে কোনো একটা কাজ করা, যে কোনো একটা কাজ আপনাকে দিলাম, যে খাতায় যা যা আছে, আমি যা যা পয়েন্টগুলো বলেছি 1 2 3 4 5, এই 5টা পয়েন্টে লিখে ফেলেন, তো আপনার সেন্সরি ভালো, মোটর ভালো, তারপরে আপনার সেরেবেলার ফাংশন ঠিক আছে, কিন্তু আপনি লিখতে পারছেন না। সো দিস ইজ নোন অ্যাজ কোনটা? সেটা নাম অ্যাপ্রেক্সিয়া। তাহলে এই 4টা সমস্যা হয়, এই 5টা সমস্যা হয় কোথায়? আচরণগত সমস্যা ইন কেস অফ প্যারাটাল ডোমিনেন্ট লোব লেশন। এবার আমরা কিছু টার্ম শিখবো, সেই টার্মগুলো সেন্সরি পারসেপশনের টার্ম। কেউ আপনার চোখ বন্ধ করে আপনার হাতে লিখছে, আপনার চোখ বন্ধ, আপনার হাতে লিখে দিছে, আপনার ধরে নেন আপনার প্রিয়তমায় লিখছে আই লাভ ইউ, সুন্দর করে লিখলে, আপনি বুঝতে পারলেন না, আপনি বুঝলেন আই হেট ইউ, তাহলে শেষ, একদম সব শেষ। ঘটনা অনেক দিনের জমানো কষ্ট, জমানো সব ব্যথা বেদনা সব কিন্তু মাঠে মারা। তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা, এই ব্যাপারটা কি? আপনার কেউ চোখ বন্ধ করলে আপনার হাতে বা পিঠে কেউ কিছু লিখলো, এটা বোঝার নাম হচ্ছে গ্রাফেস্থেসিয়া। আর এটা না বোঝার নাম, এর সামনে একটা অ্যা লাগাই দেন, গ্রিক অ্যা শব্দের অর্থ হচ্ছে নট, সেটা হচ্ছে অ্যাগ্রাফেস্থেসিয়া। আপনি চোখ বন্ধ করে আছেন, চোখ বন্ধ করা অবস্থায় আপনি টাচ করে বুঝছেন যে এটা কলম, এটা গোল গোল, এটা চশমা, এটা চ্যাপ্টা চ্যাপ্টা ভাব। দিস ইজ নোন অ্যাজ স্টেরিওগনোসিস। আপনি চোখ বন্ধ করে বুঝতে পারছেন একটা 3 ডাইমেনশনাল একটা অবজেক্ট, তার শেপ, এটা হচ্ছে স্টেরিওগনোসিস। কোনো কারণে যেটা নষ্ট হয়ে গেলে সেটাকে আমরা অ্যাস্টেরিওগনোসিস বলি, অ্যা শব্দের অর্থ নট। এই দুটো টার্ম আমরা শিখলাম। এবার আমরা চলে আসি আরেকটা জিনিসে, সেটা হচ্ছে
আপনি তো জানেন অপটিক, আপনি আজকের ক্লাস করার আগে আমি কিন্তু বলেছি যে আপনাকে নিউরো অ্যানাটমি ক্লাসটা করে নিতে হবে। তো নিউরো অ্যানাটমি ক্লাসে আপনি ভিজুয়াল পাথওয়ে করেছেন, চোখ থেকে আলো কিভাবে ফাইনালি ব্রেনে, আমরা চোখে কি, আমরা কি চোখে দেখি, দেখি কিন্তু ব্রেন দিয়ে, তাই না, সবাই জানেন। তো আলটিমেটলি অক্সিপিটাল লোবে কীভাবে পৌঁছায়, তো এই যে ফাইবারটা, অপটিক নার্ভ, দেন কায়াজমা, ট্র্যাক্ট, অপটিক রেডিয়েশন, দেন অক্সিপিটাল লোব, এই ফাইবারটা কিন্তু আপনার জায়গার মধ্যে দিয়ে প্যারাইটাল এবং টেম্পোরাল লোবের মধ্য দিয়েও যায়। তো কোনো কারণে আপনার প্যারাইটাল লোবের সমস্যা হলে ওই ফাইবারগুলোর সমস্যা হবে না, টেম্পোরাল লোবের সমস্যা হলে ওই ফাইবারগুলোর সমস্যা হবে না। তো এইটাতে ভিজুয়াল প্রবলেম হয়, সেটাকে আমরা কি বলবি, সেটাকে আমরা বলি কোয়াড্র্যান্ট ট্যানোপিয়া। তাহলে কিন্তু কোন লোবের কোনটা হবে, সুপিরিয়র কোয়াড্র্যান্ট ট্যানোপিয়া না ইনফিরিয়র কোয়াড্র্যান্ট ট্যানোপিয়া, এবং কেন এটা বোঝাতে গেলে সময় লাগবে। সুতরাং আপনি খালি মনে রাখেন প্যারাইটাল লোবের সমস্যা হলে কি হয়, ইনফেরিয়র কোয়াড্র্যান্ট ট্যানোপিয়া হয়, আর টেম্পোরাল লোবে হলে সুপিরিয়র কোয়াড্র্যান্ট ট্যানোপিয়া হয়। এটাকে মনে রাখার সহজ সূত্র লিখবেন পিটস, PITS, পিটস, পিটস, ঠিক আছে। তাহলে প্যারাইটাল লোবের সমস্যা হলে ইনফিরিয়র কোয়াড্র্যান্ট ট্যানোপিয়া, টেম্পোরাল লোবের সমস্যা হলে সুপিরিয়র কোয়াড্র্যান্ট ট্যানোপিয়া। এই সূত্রটা দিয়েও আপনাকে খেয়াল রাখতে হবে, পিটস। তো আমরা যখন টার্মগুলো শিখে নিয়েছি, এবার ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্টের ক্ষেত্রে আমরা শিখে নেব কোনটা, ডোমিনেন্ট লোব, এবং নন ডোমিনেন্টের ক্ষেত্রে শিখে নেব এই সমস্যাগুলো হলে কি কি সমস্যা হয়, শরীরগত কি সমস্যা হয়। এখন প্রথমেই আমি বলেছিলাম যে প্যারাইটাল লোবের ক্ষেত্রে কি অপোজিট সাইডের সেন্সরি পারসেপশন রিসিভ করা, প্যারাইটাল লোবের যদি সমস্যা হয় তাহলে অপোজিট সাইডের সেন্সরিগুলোকে আর রিসিভ করতে পারবে, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি কন্ট্রাল্যাটারাল অর্ধেক সেন্সরি লস বা হেমি সেন্সরি লস, কন্ট্রাল্যাটারাল হেমি সেন্সরি লস। সেই সাথে আমি আপনাদেরকে পড়িয়েছি প্যারাইটাল লোবে কিন্তু সমস্ত চোখ বন্ধ অবস্থায় সেন্সেশন, হাতে পিঠে লেখা, এগুলো, তাই সেই শব্দটা সমস্যা হয়ে যাবে। সেগুলো সমস্যার নাম কি, অ্যাস্টেরিওগ্নোসিস এবং অ্যাগ্রাফেস্থেশিয়া। এটাও প্যারাইটাল লোবের ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড ফিজিক্যাল সাইন। আর একটা বলা হয়েছে কি, আমি বলেছিলাম যে ভিজুয়াল ফাইবারগুলো এর মধ্যে দিয়ে যায়, ভিজুয়াল পাথওয়ে। তো সেই ফাইবারের সমস্যা হলে কি হয় প্যারাইটাল লোবের ক্ষেত্রে, সুপিরিয়র না ইনফিরিয়র কোয়াড্র্যান্ট ট্যানোপিয়া হয়, ইনফিরিয়র কোয়াড্র্যান্ট ট্যানোপিয়া হয় প্যারাইটাল লোবের ক্ষেত্রে, রাইট। তো সেটা কি বলি আমরা, কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস লোয়ার কোয়াড্র্যান্ট ট্যানোপিয়া। আর একটা বলা আছে সেটা হচ্ছে অ্যাসিমেট্রি অফ দ্য অপ্টোকাইনেটিক নিস্ট্যাগমাস, একটা নিস্ট্যাগমাসের ট্রাইব, সেটাও অ্যাসিমেট্রি হবে। ডোমিনেন্ট বা নন ডোমিনেন্টের দুটাই, এই শব্দ দুটো শিখে নেবেন। তো টেম্পোরাল প্যারাইটাল ডোমিনেন্টের বললাম, নন ডোমিনেন্টের ফাংশন আবার দুটো বলেছি, সেটা হচ্ছে কি স্পেশাল ওরিয়েন্টেশন এবং কনস্ট্রাকশন। অ্যাসোসিয়েটেড ফিজিক্যাল সাইন কিন্তু ডোমিনেন্ট, যেগুলোর নাম বললাম কন্ট্রাল্যাটারাল হেমিসেন্সরি লস, অ্যাস্টেরিওগ্নোসিস, অ্যাগ্রাফেস্থেশিয়া, অ্যাসিমেট্রি অফ দ্য অপ্টোকাইনেটিক নিস্ট্যাগমাস, কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস, ইনফিরিয়র কোয়াড্র্যান্ট ট্যানোপিয়া, এই সমস্যাগুলো ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্টের বোথ লোবের ক্ষেত্রে একই রকম, ঠিক আছে। তো যেই জায়গাটা একই রকম না, নন ডোমিনেন্টের আচরণগত সমস্যাগুলো মানে কগনিটিভ বা বিহেভিয়ারাল ড্যামেজগুলো কি, নন ডোমিনেন্টে স্পেশাল ওরিয়েন্টেশন আর একটা হচ্ছে কনস্ট্রাকশন স্কিল। তো এই জায়গাটা কি, স্পেশাল ওরিয়েন্টেশন এবং কনস্ট্রাকশন স্কিল, এই যদি জায়গাতে স্পেশাল ওরিয়েন্টেশনটা হচ্ছে আপনি স্পেসে আপনার হাত পা এরকম আছে না এরকম আছে, এই স্পেস ওরিয়েন্টেশনটা আপনি চোখ বন্ধ করে বুঝতে পারছেন না, দিস ইজ নোন অ্যাজ স্পেশাল ওরিয়েন্টেশন। আর হচ্ছে কনস্ট্রাকশন স্কিল। তো এই জায়গাটা হচ্ছে আপনি কোনো কিছু, আপনার কোনো কিছু নির্মাণ ক্ষমতা, কোনো কিছু ড্রয়িংয়ের ক্ষমতা, নতুন কিছু ক্রিয়েটিভ কনস্ট্রাকশনাল কিছু করাটা, এটা নন ডোমিনেন্ট লোব থেকে আসে। তো এই জায়গাটার সমস্যা হলে কি হয়, অপোজিট সাইডে এই সমস্ত পারসেপশনগুলো নেগলেক্ট হবে, সেই কথাটাকে আমরা বলি নেগলেক্ট অফ কন্ট্রাল্যাটারাল সাইড। তারপর স্পেসে আপনার যে ওরিয়েন্টেশন, এই যে হাত কীভাবে থাকবে, পা কীভাবে থাকবে, আমি কথা বলার সময় আমার হাত পায়ের যে পজিশন এই স্পেসে থাকার সময় এটা আর থাকবে না, দিস ইজ নোন অ্যাজ স্পেশাল ডিসওরিয়েন্টেশন। আরেকটা হচ্ছে কি কনস্ট্রাকশনাল স্কিল, যেহেতু নন ডোমিনেন্টের কাজ, তাহলে এই জায়গাটা নষ্ট হলে এটাকে আমরা বলি কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া। অ্যাপ্রাক্সিয়া শব্দটা সেই শব্দ, মানে হচ্ছে আপনার সেন্সরি মোটর সব কিছু ভালো আছে, সেরেব্রাল ফাংশন ঠিক আছে, কিন্তু আপনি কমপ্লেক্স কাজ করতে পারছেন না, সেটা নোন অ্যাজ কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া। মিলাই দেখবেন, তাহলে এখানে স্পেশাল ওরিয়েন্টেশন যদি নন ডোমিনেন্টের ফাংশন হয়, তাহলে আচরণগত সমস্যা হলে কি হবে, স্পেশাল ডিসওরিয়েন্টেশন। কনস্ট্রাকশন স্কিল যদি ফাংশন হয় তাহলে কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া হবে, নেগলেক্ট অফ কন্ট্রাল্যাটারাল সাইড হবে। আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে ড্রেসিং অ্যাপ্রেক্সিয়া। কী জিনিস ভাই এটা, খায় না মাথায় দেয়। প্যারাইটাল নন ডোমিনেন্ট, আপনি আপনার হাতে শার্টের হাতাটা কিন্তু পড়ছেন দেখেন হাতের মধ্যেই, বা আপনার গলাটা এখানে থাকবে। ড্রেসিং অ্যাপ্রেক্সিয়ার পেশেন্ট করবে কি, এই হাতাটা এর মধ্যে ঢুকাবে আর মাথাটা ঢুকাবে এই ছোটো ইসের মধ্যে। যে হাতা আর মাথা, যখন আপনি হাতার জামা পরার ক্ষেত্রে আপনার যখন এই ব্যাপারটা সেন্সটা থাকে না, হাতাটা মাথার মধ্যে ঢুকাচ্ছেন, প্যান্ট মাথায় পড়ছেন, দিস ইজ নোন অ্যাজ ড্রেসিং অ্যাপ্রেক্সিয়া। এই জিনিসগুলো আপনার টার্মগুলো জানা থাকলে সুবিধা হবে। আর নন ডোমিনেন্ট এবং ডোমিনেন্টের অ্যাসোসিয়েটেড ফিজিক্যাল সাইন একই,
সেই সাথে আমাদের পজিটিভ ফেনোমেনা ফোকাল সেন্সেশন অলরেডি হয়ে গেছে। এবার আমরা চলে আসি টেম্পোরাল ডমিনেন্ট এবং নন ডমিনেন্ট। খুব দ্রুত শেষ করতে হবে, অনেক সময় নিয়ে নিচ্ছি এখানে, কিন্তু এটার গুরুত্ব আপনি বুঝবেন পরীক্ষার হলে। টেম্পোরাল ডমিনেন্ট এবং নন ডমিনেন্টের ক্ষেত্রে ফাংশন তিনটা কমন। সেটা কি? টিডি, আমরা সংক্ষেপে টেম্পোরাল ডমিনেন্ট টিডি লিখব, টেম্পোরাল নন ডমিনেন্ট টিএনডি লিখব। হ্যাঁ, তিনটা ফাংশন একই রকম। সেটা হচ্ছে কি? অডিশন, স্মেল, ব্যালেন্স। অডিশন, স্মেল, ব্যালেন্স। অডিশন, স্মেল এবং ব্যালেন্স এই ডমিনেন্ট এবং নন ডমিনেন্টের ক্ষেত্রে একই রকম। এর পাশাপাশি দুটো ফাংশনের ভ্যারিয়েশন আছে, আমরা বলবো। আচ্ছা, ডমিনেন্ট কথাটা কি একটা পজিটিভ কথা না? নন ডমিনেন্ট কি একটু নেগেটিভ কথা না? তাহলে ভার্বাল মেমোরি এবং নন ভার্বাল মেমোরি কোনটা কার হওয়া উচিত? ননের সঙ্গে টেম্পোরাল নন ডমিনেন্ট নন ভার্বাল মেমোরি, ডমিনেন্টের সঙ্গে ভার্বাল মেমোরি। রাইট? তাহলে ভার্বাল মেমোরি পড়লাম এবং নন ভার্বাল মেমোরি পড়লাম। সেই সঙ্গে কি পড়লাম? এখানে একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে এখানকার কাজ, টেম্পোরাল ডমিনেন্টের কাজ কি? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ পারসেপশন ডমিনেন্ট থেকে হয়, ল্যাঙ্গুয়েজ। আর নন ডমিনেন্ট থেকে হয় একটা মিউজিক্যালের মেলোডি অথবা পিচ পারসেপশন। মেলোডি অর পিচ, PITCH, পিচ। এই ফাংশনটা হয় কোথা থেকে? নন ডমিনেন্ট থেকে এই ফাংশনটা হয়। এখন চলে আসেন টেম্পোরাল ডমিনেন্ট, টেম্পোরাল নন ডমিনেন্টের ক্ষেত্রে ফাংশনগুলো আমরা পড়েছি। এখন তার আচরণগত সমস্যা যদি সেটা নষ্ট হয় কী কী হবে এবং শরীরগত সমস্যা কী কী হয়। যেহেতু ডমিনেন্টের এই ফাংশন, তাহলে ডমিনেন্টের ফাংশনের সঙ্গে সঙ্গে আপনার আচরণগত সমস্যা হবে। দেখেন এক্ষেত্রে আপনার কি হয়? ল্যাঙ্গুয়েজ তার ফাংশন, তাই না? তাহলে কোনো কিছু রিসিভিং এরিয়া, সেটার সমস্যা এই ল্যাঙ্গুয়েজের, এটাকে এই জায়গাতে হবে হচ্ছে রিসেপটিভ অ্যাফেসিয়া। সে শুনতে পারবে না বা সেই কথাটাকে প্রসেস করতে পারবে না, সেই জন্য সে বলতে পারবে না। এটাও এক ধরনের অ্যাফেসিয়া, কিন্তু সেটা রিসেপটিভ। আমরা ফ্রন্টাল লোব লেশনের ড্যামেজে পড়েছি এক্সপ্রেসিভ, এখানে পড়ছি রিসেপটিভ। তাহলে কগনিটিভ বা আচরণগত প্রথমে রিসেপটিভ অ্যাফেসিয়া, তারপর আমি বলেছিলাম সেই উন্নত ফাংশন প্যারাইটাল লোবের ক্ষেত্রে ছিল এবং টেম্পোরাল, সেটা কি? ডিসলেক্সিয়া, কারাজামিন পার্ট মুভি। আর ভার্বাল মেমোরি যেহেতু ফাংশন, তাহলে সমস্যা হলে কি হবে? ভার্বাল মেমোরিটা ইম্পেয়ার্ড হয়ে যাবে। সো ইম্পেয়ার্ড ভার্বাল মেমোরি, এটা হচ্ছে তার কগনিটিভ সমস্যা। রাইট? তাহলে কগনিটিভ কী কী পেলাম? কগনিটিভ কাজের সঙ্গে সঙ্গে মিলাবেন। একটা হচ্ছে ভার্বাল মেমোরি, তাহলে ইম্পেয়ার্ড প্রথমেই লেখেন, ইম্পেয়ার্ড ভার্বাল মেমোরি, সহজ করে ইম্পেয়ার্ড ভার্বাল মেমোরি। তারপর কি? তারপর ইম্পেয়ার্ড এই ল্যাঙ্গুয়েজ, তাহলে কি হবে? রিসেপটিভ অ্যাফেসিয়া হবে। রাইট? আরেকটা হবে, সেটা কোনটা? আরেকটা হবে সেটা হচ্ছে আপনার ডিসলেক্সিয়া, যেটা আমরা প্যারাইটাল লোবের ক্ষেত্রেও দেখেছি। হ্যাঁ, ডিসলেক্সিয়া। এই তিনটা ফাংশন ডমিনেন্টের ক্ষেত্রে আচরণগত সমস্যা। শরীরগত কি সমস্যা হবে? অ্যাসোসিয়েটেড ফিজিক্যাল সাইন। কগনিটিভ পড়লেন, তাহলে এবার শারীরিক সমস্যা কি হবে? শারীরিক সমস্যা যেটা হবে সেটা হচ্ছে, আমি বলেছি সূত্র দিয়ে, যে ভিজুয়াল পাথের ফাইবারটা যায় পিটস টেম্পোরালের ক্ষেত্রে সুপিরিয়র কোয়াড্র্যান্টাল, তাহলে কন্ট্রালেটাল হোমোনিমাস সুপিরিয়র কোয়াড্র্যান্টানোপিয়া এই ডমিনেন্টের ক্ষেত্রে হবে, এবং নন ডমিনেন্ট বোথের ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড ফিজিক্যাল সাইন, এটা হবে, দিয়ে দিবেন। আর টেম্পোরাল লোবের মধ্যে দেখেন মাল্টিপল কাজ, একই সাথে শোনা, গন্ধ নেওয়া, ব্যালেন্স মেনটেন করা, ভার্বাল মেমোরি, ল্যাঙ্গুয়েজ। তো সেই ক্ষেত্রে তার ফাংশন ওয়াইড স্প্রেড না। তো এক্ষেত্রে কোনো সিজার হলে কি সিজার হওয়া উচিত? কোনো ফোকাল বা হওয়া উচিত নাকি গ্লোবাল? কমপ্লেক্স হওয়া উচিত। তাহলে এখানে কমপ্লেক্স সিজার হয়, কমপ্লেক্স হ্যালুসিনেশন হয়। টেম্পোরাল লোবের কোনো যদি সমস্যা ডোমেন বা নন ডোমেন্ট আইদার, সেটা হয় হচ্ছে কমপ্লেক্স হ্যালুসিনেশন। আমরা ডমিনেন্ট এবং নন ডমিনেন্টের ফাংশনও পড়েছি। নন ডমিনেন্টের ক্ষেত্রে আরেকটা সেটা পড়বো, সেটা হচ্ছে কি, যে কোনো সমস্যা হলে আচরণগত কী সমস্যা হয়? ওখানে ইম্পেয়ার্ড ভার্বাল মেমোরি, এখানে ইম্পেয়ার্ড নন ভার্বাল মেমোরি। এখানকার কাজ কী ছিল? মেলোডি এবং পিচ পারসেপশন। সেটা কোথায় লাগে? একটা যে কোনো গান শুনতে গিয়ে লাগে। তাহলে ইম্পেয়ার্ড মিউজিক্যাল স্কিলগুলো নষ্ট হয়ে যাবে। এই একটা বিষয় খেয়াল রাখতে হবে। আর ফিজিক্যাল সাইন একই রকম, ঠিক আছে? কমপ্লেক্স হ্যালুসিনেশন এখানে। আর ছোটোবেলা থেকেই অন্য কিছু না পারলেও আমরা একটা জিনিস সবার কাছে
সবাই ক্লিয়ার, সেটা কোনটা বলেন তো? সেটা হচ্ছে অক্সিপিটাল লোবের ফাংশন, তাই না? তো অক্সিপিটাল লোবের ফাংশন সবাই বলেন কি? একটা ভিজুয়াল প্রসেসিং, কোনো কিছু দেখা। তাহলে ভিজুয়াল প্রসেসিং অক্সিপিটাল লোবের ফাংশন। তাহলে এটা সমস্যা হলে কি হয়? আচরণগত ভিজুয়াল ইনঅ্যাটেনশন হয়, ভিজুয়াল লস, ভিজুয়াল অ্যাগনোসিয়া। এটা যেমন সবাই পারেন, এই জন্য স্যার পরীক্ষাতে দেয়ও না। এই হোমোনিমাস হেমিয়ানোপিয়া হয় এই সব যে ড্যামেজ হলে, এটা সবাই জানেন। তো সেটা আর কি সবাই খেয়াল রাখবেন। এই লোবের ফাংশন পড়লে আপনার একটা কোশ্চেন অবশ্যই কমন। আমি এত কোশ্চেন এবং এত কথা এই একটা সাবজেক্টে বলার প্রথম কারণ হচ্ছে, দেখেন আপনার ব্রেনে কোনো কারণে যদি স্ট্রোক হয়, হিমোরেজ হয়, কোনো ইক্সল হয়, ইন্টারক্রানিয়াল স্পেস অকুপাইং লেশন হয়, মাল্টিপল স্ক্লেরোসিস হয়, বিভিন্ন ডিজিজ হলে যারা মেডিসিনে আছেন, তো আমরা যদি জানি যে এই যে ডিজিজটার প্যাথোফিজিওলজি ফ্রন্টাল লোবে স্টার্ট হয়েছে, আমি কিন্তু সব বলতে পারবো ফ্রন্টাল লোবে। আমি যদি লোকেশন টিউমারের জানি অমুক লোবে, ইভেন আমি যদি এই ফিচারগুলো পাই কোনো পেশেন্টের মধ্যে, এই ড্যামেজিং ফিচারগুলো আমি আজকের ক্লাসে যেগুলো বলেছি ড্যামেজিং ফিচারগুলো পাই, আমি বলে দিতে পারবো তার লেশন কোথায়। যেমন বাজনা থামলে বালিশ কোথায়, ঠিক তেমনি নার্ভের ব্যাপারটা ঠিক এরকম। আপনার যদি একটা এরকম স্ট্রাকচার এরকম ফিচার পান, আমি বলতে পারি যে তার অমুক লোবে মাল্টিপল স্পেসের ফিচারটা শুরু হয়েছে। টিউমার যদি হয়, অনেক ডিজিজের প্যাথোফিজিওলজি, ব্রেন ছোটো একটা জায়গা, তার ফাংশন জানাটা খুব ইম্পর্টেন্ট। চলে আসেন আজকের ক্লাসের ক্লাস 3 নম্বর পেজ। আমরা এবার চলে আসবো কর্টিক্যাল লোবের ফাংশন থেকে চলে আসছি ব্রেনের স্ট্রাকচারাল ইউনিটে। একটা লোবের ফাংশন পড়েছি, দেখেন কোশ্চেনটা কত ইম্পর্টেন্ট। রেসিডেন্সি ব্যাচ, ইফেক্টস অফ টেম্পোরাল ডোমিনেন্ট টেম্পোরাল লোবলেশন। আমার ধারণা সবাই পারবেন, দেখেন মিলাই নেন, সবাই পারবেন। স্লাইডে দেখেন ডোমিনেন্ট টেম্পোরাল লোবের ফাংশন প্রথমটা কি? রিসেপটিভ অ্যাফেসিয়া আছে, ইম্পেয়ার্ড ভার্বাল ডিসলেক্সিয়া, একটু আগেই পড়ছেন। ইফেক্ট অফ লেশন অফ নন ডোমিনেন্ট প্যারাটাল লোব লেশন। যারা রেসিডেন্সির জন্য আছেন, তো আমাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে প্রথম একটা জিনিস পাশাপাশি রাখবে। এখন বেসিক থেকে কোশ্চেনটা ভালোই হচ্ছে, পার্ট 1 রেসিডেন্সি মোটামুটি একই রকম করে ফেলছে। তো এই বেসিকটা ক্লিয়ারের পাশাপাশি কোশ্চেন সলভ 30 এবং 40% কেজি অবশ্যই আপনারা আপনাদের কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবেন, কারণ আপনার প্রিপারেশনের 40% অ্যান্ড ইভেন আগে আরও বেশি ছিল, পার্সেন্টেজটা কমে আসছে। তো 50% আগে আমাদের কাছে 50-60% ছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ। তো এটা খেয়াল করবে। আগের ইয়ারের কোশ্চেন দেখেন, নন ডোমিনেন্ট প্যারাটাল লোব, আমার ধারণা এগুলো আপনাদের কাছে আলু হয়ে গেছে। বিগত প্রায় আধা ঘন্টা থেকে আমি একই বক করছি। এগুলো দেখলে আপনার নন ডোমিনেন্ট টেম্পোরাল লোবে কি গেছে? ডিসফেসিয়া, একটু আগে পড়েছেন। নন ডোমিনেন্টের ক্ষেত্রে কি আপনি ডিসফেসিয়া পেয়েছেন, অ্যাকালকুলিয়া পেয়েছেন, না কন্ট্রাল্যাটারাল হেমিনাগ্লেট, নাকি স্পেশিয়াল কনস্ট্রাকশন? এই ডিসফেসিয়া আসলে কার? ডোমিনেন্ট না নন ডোমিনেন্ট? অবশ্যই ডোমিনেন্ট। তাহলে নন ডোমিনেন্টে ফলস। অ্যাকালকুলিয়া কার? নন ডোমিনেন্ট না ডোমিনেন্ট? নন ডোমিনেন্ট না, এটা ডোমিনেন্ট ছিল। দেখেন নন ডোমিনেন্ট ডোমিনেন্ট করেও আসে। কন্ট্রাল্যাটারাল হেমিনাগ্লেট, এটা কিন্তু ট্রু। কন্ট্রাল্যাটারাল হেমিনাগ্লেট বড় বলছিলাম না। স্পেশাল ডিসওরিয়েন্টেশন ট্রু ছিল। কনস্ট্রাকশন লাস্টের 3টা ট্রু, উপরে 2টা ফলস। তাহলে কি এটা দেওয়া আছে? দেখেন নন ডোমিনেন্ট টেম্পোরাল লোবের লেশন কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে কি? এখানকার অ্যান্সার কি ঠিক আছে? ডিসফেসিয়া অবশ্যই ঠিক নাই। ডিসফেসিয়া ট্রু দিয়ে রাখছে। ডিসফেসিয়া কার কাজ? ডোমিনেন্ট প্যারাটাল লোবের কাজ, সুতরাং এটা ফলস। অ্যাকালকুলিয়া উত্তর দেখার দরকার নেই, যারা উত্তর দেখে দেখে দিচ্ছেন তাদের ক্ষেত্রে সিডিই 3টা কিন্তু ট্রু, আর এবি ফলস। দেখেন ফ্রন্টাল লোব লেশন অফ ব্রেইন মে প্রডিউস। ফ্রন্টাল লোব লেশনের ক্ষেত্রে ব্রেনে কী লাগে? ডিজেনারেশন, ইনকন্টিনেন্সি, পড়াশোনা, ল্যাক অফ ইনিশিয়েশন অথবা ডিজেনারেশন দুটোই হতে পারে। ইনকন্টিনেন্সি কারণ মিকচুরেশনের সেন্টার ছিল, ঠিক। রিসেপটিভ ডিসফেসিয়া দেওয়া আছে। এক্সপ্রেসিভ ডিসফেসিয়া, রিসেপটিভ কি? ঠিক ঠিক না। ফোকাল মোটর সিজার, ফ্রন্টাল লোব যেহেতু মোটর ফাংশন ছিল, ফোকাল মোটর ট্রু। কমপ্লেক্স হ্যালুসিনেশন কার? টেম্পোরাল। সুতরাং আপনি আপনার অ্যান্সারগুলো মিলিয়ে নেবেন। অ্যাকোমোডেটিভ ফিচার অফ প্যারাটাল লোব লেশন, অক্সিপিটাল লোব লেশন, তারপর দেখেন ডোমিনেন্ট টেম্পোরাল লোব লেশন, সব কত সালে কোশ্চেন আসছেন। তারপর এটাও শেষ না, এরপরে আরও পাবেন কোশ্চেন। আমি লিমিটেড করে রাখছি, আপনি হিউজ অ্যামাউন্ট অফ কোশ্চেন পাবেন প্রিভিয়াস ইয়ারে। এবার চলে আসি আমরা নার্ভ ফাইবারে। একটা ব্রেইনের এই যে এত স্ট্রাকচারাল ওয়াইড স্প্রেড, তার স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট কি, তাই না? নিউরন। নিউরন হচ্ছে তার স্ট্রাকচার এবং ফাংশনাল ইউনিট। আপনার পেজ নম্বর, যারা আমার সামনে আছেন জেনেসিসের শিট নিয়ে বসে আছেন, তারা 4 নম্বর পেজ খুলেন। 4 নম্বর পেজে দেখবেন নিউরন, সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। সেই কথাগুলো, নিউরনের স্ট্রাকচার কথা বলা আছে। আপনার সব জানেন, এগুলো স্টুডেন্ট লাইফ থেকে পড়ে আসেন। নিউরনের স্ট্রাকচার মধ্যে সেল বডি জানেন, ডেনড্রাইট, অ্যাক্সন, এগুলো জানেন। ফাংশনাল ক্লাসিফিকেশনও জানেন আপনারা, আমার ধারণা। ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, সেন্সরি এবং মোটর যে ক্লাসিফিকেশন, সেটাও জানেন। জানেন না যেটা, আমার ধারণা একটু ঝামেলা হতে পারে, আপনারা এটা একটু একবার জানেন, তারপর আমি একবার দেখে নেবেন। একজনের পার্টের মধ্যে আপনারা জানেন, একজনের মধ্যে 3টা পার্ট, একজন হিলোক, তারপর ইনিশিয়াল সেগমেন্ট, টার্মিনাল বাটন, এই কথাগুলো আপনারা জানেন। তো কিছু জিনিস আপনার একটু ঝামেলা হতে পারে। একটা নিউরনের স্ট্রাকচার আমরা আঁকবো, এবং সেই ক্ষেত্রে
এটা একটা নিউরনের বেসিক স্ট্রাকচার। এটার মধ্যে প্রথম কোন সেগমেন্টটাকে আমি ইনিশিয়াল সেগমেন্ট বলবো, এইটুকুকে বলবো আমি ইনিশিয়াল সেগমেন্ট। এটার গুরুত্ব কি ভাই ইনিশিয়াল সেগমেন্টের? এটা সেল বডি, ডেনড্রাইট, এটা একজন ধরে নেন এটা একটা নিউরন। খুব ফ্যান্টাস্টিক ছবি হবে না। তো নিউরনের ক্ষেত্রে আমি ইনিশিয়াল সেগমেন্টের প্রপার্টিজের ইম্পর্টেন্ট কি, ইনিশিয়াল সেগমেন্ট থেকে অ্যাকশন পটেনশিয়াল স্টার্ট হয়। ইউর অ্যাকশন পটেনশিয়াল স্টার্টস ফ্রম ইনিশিয়াল সেগমেন্ট। তারপরে এই এখান থেকে ইনিশিয়াল প্রোগ্রেশন এখান থেকে শুরু হলো, তারপরে প্রত্যেকটা জায়গায় দেখবেন যেরকম ডিপ্রেশন, এগুলো কি নোড অফ রানভিয়ার। এই জায়গাটার গুরুত্ব কি, এইখানে নার্ভের মধ্যে যে নার্ভ তো একটা এক্সাইটেটরি মেমব্রেন, তাই না? এই জায়গায় সোডিয়াম চ্যানেলের সংখ্যাটা সবচেয়ে বেশি, সোডিয়াম চ্যানেলের সংখ্যাটা বেশি। যে সোডিয়াম চ্যানেলের সংখ্যা যদি বেশি হয় তাহলে এখান থেকে অ্যাকশন পটেনশিয়ালগুলো সবচেয়ে কোন কোন পয়েন্টে বেশি, এই নোড অফ রানভিয়ারের ডিপ্রেশন পয়েন্টগুলোতে অ্যাকশন পটেনশিয়াল সবচেয়ে বেশি না, এপি অফ অনেক বেশি হওয়া উচিত, তাই না? তাহলে নোড অফ রানভিয়ারের প্রপার্টিস কি, এখান থেকে ইনিশিয়াল সেগমেন্টের প্রপার্টি, এখান থেকে অ্যাকশন পটেনশিয়াল শুরু হয়। নোড অফ রানভিয়ারে সোডিয়াম চ্যানেলের সংখ্যা অনেক বেশি, যে কারণে অ্যাকশন পটেনশিয়ালগুলো সরাসরি এখান থেকে আসে, এবং যাদের এই মাইলিন শীট থাকে এবং নোড অফ রানভিয়ার থাকে, অ্যাকশন পটেনশিয়ালগুলো এখান থেকে শুরু হয়ে লাফায় লাফায় এই নোড অফ রানভিয়ার দিয়ে দিয়ে চলে। এটাকে এক ধরনের কন্ডাকশন বলে, যেটাকে মাইলিনেটেড নার্ভ ফাইবারে থাকে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট, সেটাকে সল্টেটরি কন্ডাকশনও বলে। তো এই সল্টেটরি কন্ডাকশন এবং কন্টিনিউয়াস কন্ডাকশন নিয়েও কথাবার্তা হবে। কিন্তু আমি একটা জিনিস বলতে চাচ্ছি এখানে, যে আপনি একটা নার্ভ ফাইবারের কাকে আপনি বলবেন সেল বডি বলবেন, কাকে ডেনড্রাইট বলবেন, কাকে অ্যাক্সন বলবেন। একটা নার্ভ ফাইবারের ক্ষেত্রে বের হওয়া প্রসেসগুলো সবগুলাই, তাই না? যেগুলো নার্ভ ফাইবার থেকে, যেগুলো একটা সেল বডি, এখান থেকে যারা বের হয় তারাই নার্ভের প্রসেস, তাই না? এখন কাকে আপনি ডেনড্রাইট বলবেন, কাকে অ্যাক্সন বলবেন, এটার কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বা নির্দিষ্ট কোনো ডেফিনেশন নাই, বা কোনো একটা নাই, যে মানদণ্ড নাই যে এটা দিয়ে আমি এটাকে এটা বলবো। এখান থেকে বের হওয়া প্রসেস যেটা ছোট সেটা ডেনড্রাইট, যেটা বেশি বড় সেটা অ্যাক্সন। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার কোনো নির্দিষ্ট ল্যান্ডমার্ক নাই যে এটা ডেনড্রাইট এটা অ্যাক্সন। একটা নার্ভ থেকে বের হওয়া প্রসেসে যেটা বেশি বড় সেটা হচ্ছে অ্যাক্সন, এবং যেটা ছোট সেটা হচ্ছে ডেনড্রাইট। এবং বের হওয়া সমস্ত প্রসেসগুলোকে আমরা সংক্ষিপ্ত ভাষায় বলি নিউরাইটস। ঠিক আছে, তো আমার চলে আসেন শীটের ক্ষেত্রে নিউরনের সেল বডি, ডেনড্রাইট, অ্যাক্সন যে কথাগুলো বলেছি দেখবেন পাবেন শীটের 4 নম্বর পৃষ্ঠাতেই পাবেন। শীটের 5 নম্বর পৃষ্ঠায় চলে আসেন, একটা 5 পৃষ্ঠাতে দেখবেন বি নম্বর, এটা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য লেংথ, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার। আমি আপনাদের ক্লাসে যে কথাগুলো বলে যাচ্ছি, ডিসকাস করে যাচ্ছি, মনে রাখবেন এই কথাগুলোই $1 বিলিয়ন কথা, এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বেশি বেশি বলে যাচ্ছি। তার পাশাপাশি আমি লাস্টের শীটটা দেখাই দেবো, সমস্যা নেই, আপনি আগে শোনেন কথাগুলো। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন 5 নম্বরে যে নাম্বার, লেংথ এবং মুড অফ ব্রাঞ্চিং নিউরাইটের উপর ভাগ করা হয়েছে সেলকে, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার, আর সেই সাথে সাইজ অফ নিউরন অনুযায়ী গলগি টাইপ 1, গলগি টাইপ 2। তো মোড অফ লেংথ এবং মোড অফ ব্রাঞ্চিংয়ের উপর যে ভাগ করাটা হয়েছে ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার। ইউনিপোলারটা কি অ্যাকচুয়ালি, একটা সেল বডি থেকে যখন একটাই আপনার বের হবে, সেল বডি থেকে একটাই প্রসেস বের হবে, আইদার অ্যাক্সন অথবা ডেনড্রাইট, আপনি সেটা যেটাকেই বলেন, একটা প্রসেস বের হওয়া, সেই প্রসেসটা যখন একটা প্রসেস বেরোয় সেটাকে আপনি কিন্তু ডেনড্রাইট বা অ্যাক্সন বলতে পারেন না। একটা প্রসেস বের হলে সেটা আইদার ডেনড্রাইটস অথবা অ্যাক্সন, যে কোনো একটা ধরে নিতে পারেন, তাই না? তো সিঙ্গেল নিউরাইটস বের হওয়া হতে পারে না, তো আপনি সিঙ্গেল নিউরাইটস বের হয়, তো এই একটা জিনিস। এখানে কি দুইটা নিউরাইটস না, তাহলে এটা কি ইউনিপোলার না বাইপোলার, এই জিনিসটা বলেন তো। একটা সেল বডি থেকে আমি আপনাকে বলেছি যে যতগুলো প্রসেস বের হবে সেই অনুযায়ী আমরা পোলারিটি নির্ধারণ করি। একটা প্রসেস বের হলে ইউনিপোলার, দুটো প্রসেস বের হলে বাইপোলার, আর একটা মাল্টিপল প্রসেস বের হলে মাল্টিপোলার। এখন সেল বডি থেকে বের হয়েছে কিন্তু একটা, তারপরে সে ভাগ হয়েছে, তাই না? তাহলে তারপরের ব্রাঞ্চিংয়ের উপর ভিত্তি করে আমরা কিন্তু ভাগ করবো না, আমরা সেল বডির সাথে সরাসরি বের হয়েছে কি একটা সিঙ্গেল, এই জন্য এটা ইউনিপোলার। দেখতে কি অনেকটা বাইপোলার না, দুই সাইডে দুইটা, তো এই জন্য এটাকে বলা হয় সিউডো ইউনিপোলার। ঠিক আছে, সিউডো ইউনিপোলার, সেটা আলাদা করে কোনো ক্লাসিফিকেশন আমরা করি নাই, কিন্তু সিউডো ইউনিপোলার আছে। সেটা হচ্ছে কি, স্পেশালি ক্র্যানিয়াল নার্ভ গ্যাংলিয়াগুলো বা ডরসাল রুট গ্যাংলিয়া অফ স্পাইনাল কর্ড বা ক্র্যানিয়াল নার্ভ গ্যাংলিয়া, সেগুলো সিউডো ইউনিপোলারের উদাহরণ। তো ইউনিপোলারের মধ্যে মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ দ্য ফিফথ ক্র্যানিয়াল নার্ভ, সেটা হচ্ছে কোথায় আছে, ব্রেন স্টেমে, সেটা প্লাস এগুলো হচ্ছে ইউনিপোলারের উদাহরণ, ইউনিপোলার নার্ভ। বাইপোলারের ক্ষেত্রে মনে রাখবেন সমস্ত স্পেশাল সেন্সের নিউরনগুলো। সাপোজ স্পেশাল সেন্স কি, আপনার অডিশন, স্মেল, আপনি গন্ধ নিচ্ছেন, সেটা হচ্ছে অলফ্যাক্টরি সেল, আপনি দেখছেন বাইপোলার সেল অফ দ্য রেটিনা, আপনি শুনছেন হেয়ার সেল অফ দ্য ককলিয়া, সমস্ত স্পেশাল সেন্সগুলো বাইপোলার, এটা মনে রাখবেন 5 পৃষ্ঠায়। মাল্টিপোলার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে মনে রাখবেন মাল্টিপোলারে যেটা আর কি অনেক ডেনড্রাইট এবং একটা লং অ্যাক্সন, সেটা হচ্ছে হিসাব।
আর সেই সাথে 5 পৃষ্ঠার গলগি টাইপ 1 এবং গলগি টাইপ 2 পড়বেন, যে কিভাবে গলগি টাইপ 1 এবং গলগি টাইপ 2 নির্ধারিত হয়। গলগি টাইপ 1 হচ্ছে যেগুলো লং অ্যাক্সন। আপনি মনে রাখবেন যে গলগি টাইপ 1 সে খুব ভিআইপি সেল, খুবই ভিআইপি। এখন আপনাকে এই ভিআইপি কথাটা মনে রাখলে কিভাবে পড়াটা সহজ। গলগি টাইপ 1 দেখেন ভিআইপিরা সংখ্যায় বেশি হয় না কম হয়, তার সাঙ্গপাঙ্গ কিন্তু বেশি হয়, ভিআইপিরা সংখ্যা একটু কম হয়, তাই না? তো সেই ভিআইপি যদি কম হয় তাহলে গলগি টাইপ 1-এর সংখ্যাগুলো, সেলের সংখ্যা কি কম, আর সেলগুলো খুব ভিআইপি বলেছি। তাহলে ভিআইপি সেল, ব্রেনের ভিআইপি সেল কারা? সেরেব্রাল কর্টেক্সের ক্ষেত্রে ভিআইপি সেলকে পিরামিডাল সেল, সেরেবেলামেকে পার্কিনজি সেল, আর স্পাইনাল কর্ডেকে অ্যান্টেরিয়র হর্ন সেল। 3টা ভিআইপি সেলই কিন্তু উদাহরণ। আর ভিআইপিদের হাত কি অনেক দূর লম্বা না? আপনি যাই বলেন, আইন টাইন কানুন যাই দেখান, তাদের হাতে কিন্তু আলটিমেটলি লম্বা। ভিআইপি হলে কিন্তু আপনি বাংলাদেশ বা যাই বলেন বিশ্বেও, ইভেন বিশ্বেও আপনি কিন্তু 7 খুন মাপ, তাহলে তাদের হাত লম্বা। সুতরাং তাদের যদি আপনার লং অ্যাক্সন হয় তাহলে এটা গলগি টাইপ 1-এর হওয়া উচিত না 2-র হওয়া উচিত? যেহেতু গলগি টাইপ 1 বলেছি ভিআইপি, তাহলে গলগি টাইপ 1-এর প্রসেসটা অনেক বড়, তাই না? তাহলে গলগি টাইপ 1 যদি আপনি খালি মাথার মধ্যে এই ইনপুটটা রাখেন যেটা একটা ভিআইপি, তাহলে কি সংখ্যায় কম, তারপর তারা খুব ভিআইপি সাইড সেল, উদাহরণ 3টা মনে রাখতে পারবেন। তাদের হাত অনেক লম্বা, তাদের লং অ্যাক্সন, এটা মনে রাখবেন। ঠিক তার অপোজিটগুলো গলগি টাইপ 2, উদাহরণগুলো পড়ে নেবেন। তাহলে যে কোনো একটা মনে রাখবেন এবং একটা মনে রাখার সহজ কী উপায়টা নিয়ে নেবেন। তাহলে 5 নম্বর অপশন শেষ। 6 নম্বরে চলে আসেন। আমরা পড়লাম নিউরন সিম্পলিফাইড ওয়েতে। তো নিউরন যখন পড়েছি তখন আমরা কি পড়তে চাচ্ছি পাশাপাশি, এরা যেহেতু একটা স্ট্রাকচারে থাকে, এদের সাপোর্টিং সেলগুলো কি? নিউরন পড়লেন, তার নিউরনের সাপোর্টিং সেলগুলো পড়বেন অবশ্যই। নিউরনের সাপোর্টিং সেলগুলো হচ্ছে নিউরোগ্লায়া, যারা নিউরনকে ধরে রাখে। শুধু ধরেও রাখে না, এরা কিছু কাজও করে। তো এই তারা কারা? তাদের মধ্যে অ্যাস্ট্রোসাইট আছে, অলিগোডেন্ড্রোসাইট আছে, মাইক্রোগ্লায়া আছে, এপেনডাইমা। আপনারা সবাই সেটা জানেন। অ্যাস্ট্রোসাইটের মধ্যে যে কাজটা আমি দুটো ভাগ বলবো, সেটা হচ্ছে ফাইব্রাস, আর একটা হচ্ছে কি প্রোটোপ্লাজমিক। আমরা প্রোটোপ্লাজম পড়তাম না, সাইটোপ্লাজমের জলীয় অংশকে প্রোটোপ্লাজম। যদি সাইটোপ্লাজমের জলীয় অংশকে প্রোটোপ্লাজম বলেন, তাহলে প্রোটোপ্লাজম অ্যাস্ট্রোসাইটে থাকলে এই প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইটের কাজ কী হওয়া উচিত? কোনো কিছু ধরে রাখা, পানির মতো কিছু জিনিসগুলোকে কিছু স্টোর করে রাখা, এবং সেই সাথে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া টিক্রিয়া এর মধ্যে হতে পারে, যেহেতু সেটা জলীয় একটা অংশ, তাই না? তাহলে এখানে কাজ কি? স্টোর গ্লাইকোজেন হবে। এর মধ্যে এরা বিভিন্ন নিউরন মারা গেলে সেগুলোকে রিপ্লেস করে, ওগুলোকে জায়গা দেয়। বিভিন্ন মেটাবোলাইটস, এটা বড় একটা জায়গা, প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের জলীয় অংশ, সেখানে সেটা মেটাবলিক পদার্থগুলো আসবে যাবে। তাহলে কন্ডুইট, সেই শব্দটার নাম হচ্ছে কন্ডুইট, অ্যাক্টস অ্যাজ এ কন্ডুইট। কন্ডুইট মানে কি? চলাচলের রাস্তা। অ্যাক্ট অ্যাজ এ কন্ডুইট ফর মেটাবোলাইটস, বিভিন্ন রাসায়নিক পদার্থ, র ম্যাটেরিয়ালসগুলো। তারপর আমরা পড়তেছি ফাইব্রাস। ফাইব্রাস শব্দটার নাম থেকে বোঝা যাচ্ছে না যে একটা দড়ির মতো ভাব? তো ফাইব্রোব্লাস্টোসাইটের কাজও এরকম নিউরনটাকে দড়ির মতো বেঁধে রাখে। এটাই বলা হচ্ছে সাপোর্টিং ফ্রেমওয়ার্ক। কেতাবি ভাষায় এর নাম কি? সাপোর্টিং ফ্রেমওয়ার্ক। সেই সঙ্গে এটার ফাইব্রাসের কাজ কি? একটা দড়ির মতো জায়গা বেঁধে রাখছে, সুতরাং সে একটা ইনসুলেটরের কাজ করে। যে ইনফরমেশন মেসেঞ্জিং যে রিসেপ্টরগুলো, সেগুলোর জন্য সে একটা ইলেকট্রিক্যাল ইনসুলেটর হিসেবে কাজ করে। বেঁধে যেহেতু রাখে, তাহলে কোনো কিছুকে যেতেও দিবে না, সুতরাং এটা লিমিট করে, নিউরোট্রান্সমিটারের স্প্রেডটাকে লিমিট করে। এবং আরেকটা কথা বলা আছে, টেক আপ পটাশিয়াম আয়ন, ভুলে যান সেটা। তাহলে যেগুলো সহজ, ফাইব্রাসকে আপনি সহজ ভাষায় মনে রাখবেন, প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের জলীয় অংশ, এটা দিয়ে মনে রাখলেন। অলিগোডেন্ড্রোসাইটে চলে আসেন, সেটাও এক ধরনের সাপোর্টিং সেল, অলিগোডেন্ড্রোসাইট। এখানে বলি, ব্রেনের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাইলিনেশন করে কি? আপনি সবাই জানেন, অনেকেই জানেন। সোয়ান সেল। সোয়ান সেলের রুল কি? 1:1, একটা নার্ভের জন্য একটা সোয়ান সেল। অলিগোডেন্ড্রোসাইট, একটা অলিগোডেন্ড্রোসাইট 60টা নিউরনকে কাভার দেয়। 60টা নিউরনকে কাভার দেয়। আপনি মনে রাখেন অলিগো, এই শব্দটার শেষে কি ও আছে না? আর 60 দেখেন ও আছে, তো মনে রাখার সহজ উপায় হচ্ছে 60। অলিগো দেখতে অনেকটা 60, জি উল্টায় দিবেন, জিটাও কিন্তু 6, জি উল্টাইলে অনেকটা 6-এর মতো না? তো এটা দেখে অলিগো লাস্টের দিকে তাকাবেন, দেখবেন 6-এর মতো লাগছে অনেকটা। তো এটা মনে রাখার সহজ উপায়, একটা অলিগোডেন্ড্রোসাইট 60টা নিউরনকে কাভার দেয়, এবং ব্রেনের মধ্যেকার ইন্টারনাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাইলিনেশনের জন্য অলিগোডেন্ড্রোসাইট ইজ দ্য সেল। চলে আসেন মাইক্রোগ্লিয়াতে। মাইক্রোগ্লিয়াতে আসলে মাইক্রোগ্লিয়ার ফাংশন কি? মাইক্রোগ্লিয়া অবশ্যই জানেন যে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমের অংশ। আপনি পড়তেন না, স্কিনের ফ্যাগোসাইটিক সেল কি বলো, লাংয়ের ফ্যাগোসাইটিক সেল কি বলো, প্যাঙ্ক্রিয়াসের কি বলো, ব্রেনের কি? ব্রেনের ক্ষেত্রে মাইক্রোগ্লিয়া। সুতরাং মাইক্রোগ্লিয়ার ক্ষেত্রে কী করবে? সিএনএস স্ক্যাটার থাকবে মাইক্রোগ্লিয়া, এবং মাইক্রোগ্লিয়ার কাজ কি? মাইক্রোগ্লিয়া আলটিমেটলি কী হবে? এটা ফ্যাগোসাইটোসিস কাজটা মেইনলি করবে, তাই না? ফ্যাগোসাইটোসিস। সুতরাং এটা ব্লাড মনোসাইট থেকে আসবে, কোনো ডাউট নাই। এপেন্ডাইমাল সেল, ফাইনালি এপেন্ডাইমাল সেল। এপেন্ডাইমাল সেলের মধ্যে 3 ধরনের সেল আছে, তাহলে কি কি? এপেন্ডাইমোসাইট, টেনিসাইট, আর একটা হচ্ছে কর্ডাল এপিথেলিয়াল সেল। এপেন্ডাইমোসাইটের কাজ কি? এই মনে রাখবেন, এপেন্ডাইমাল সেলের কথা চলে আসলে প্রথমে চলে আসে কার কথা?
সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আমরা পরে পড়বো সিএসএফ এর কথা। তো সিএসএফ একজন তৈরি করবে, এপিডার্মিসের মধ্যে একটা সেল সিএসএফ তৈরি করবে, একজন সার্কুলেট করবে, অ্যাবজর্ব করবে। আর একটা টাইপ আছে সেটা হচ্ছে কি সিএসএফ এবং ব্রেনের সাবস্টেন্সের মধ্যে একটা ব্যারিয়ার করবে একটা জায়গায়, স্পেশাল জায়গায়। তো আমরা তিনটা সেলের মধ্যে এপেন্ডাইমোসাইট যেটা সেটা করবে সার্কুলেট এবং অ্যাবজর্বিং সিএসএফ, আর কয়েডাল এপিথেলিয়াল সেল সেটা কি করবে সেক্রেটিং করবে এবং প্রডিউস করবে, প্রডিউস অ্যান্ড সিক্রেট সিএসএফ, সেটা হচ্ছে আপনার কয়েডাল এপিথেলিয়াল সেলের কাজ। আর ট্যানিসাইট যেটা, এই ট্যানিসাইটটা কি করবে সিএসএফকে ট্রান্সপোর্ট করবে হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেমের মধ্যে, ট্রান্সপোর্ট সাবস্টেন্স ফ্রম সিএসএফ টু হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম, দ্যাট ইজ নোন অ্যাজ ট্যানিসাইট। তো আমরা তিনটা সেলের কাজ পেয়ে গেলাম, একটা হচ্ছে এপেন্ডাইমোসাইট, ট্যানিসাইট, আর এটা হচ্ছে কয়েডাল এপিথেলিয়াল সেল। তিনটা কাজ ও ফাংশন কিন্তু আমাদের হওয়া উচিত ছিল কি প্রথমে যে প্রডিউস করে তার নাম আগে দেওয়া উচিত ছিল না, কয়েডাল এপিথেলিয়াল সেল কিন্তু প্রডিউস করে, সুতরাং তার নাম প্রডিউস অ্যান্ড সিক্রেট, সো এর নামটা আগে না দিয়ে লাস্টে দিয়েছে। আর সিএসএফ সার্কুলেট এবং এটাকে অ্যাবজর্ব করে এপেন্ডাইমোসাইট, ট্যানিসাইট সিএসএফ এবং হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেমের মধ্যে একটা ইফেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করে। সুতরাং চলে আসলো আমাদের তিনটা এপেন্ডাইমাল সেল। চলে আসেন আমাদের শীটের 8 নম্বর পেজ, নার্ভ ফাইবার। শীটের 8 নম্বর পেজে নার্ভ ফাইবার নিয়ে যে কথাগুলো বলা আছে, নার্ভ ফাইবার জিনিসটা কি অনেকগুলো বান্ডেল, আপনি দেখেন সেল বডি থেকে বের হওয়া অ্যাক্সনগুলো অনেকটা গুচ্ছ আকারে থাকে, তাই না? এই আসলে নার্ভ ফাইবার বলতে আমরা বোঝাই অ্যাক্সন অর ডেনড্রাইট, একটা নার্ভ সার্ভের যে অ্যাক্সন এবং নার্ভ ডেনড্রাইটের যে গুচ্ছটা বান্ডল আকারে থাকে আমরা সেটাকে বোঝাই নার্ভ ফাইবার। তো নার্ভ ফাইবার আমরা কিন্তু দুই জায়গাতে দুই রকম পাই। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে আমরা এই নার্ভ ফাইবারটা কি পাই না। ট্র্যাক্ট, নার্ভের যে ট্র্যাক্টটা সেটা কোথাও দরকার, নার্ভের সাথে কানেকশন, পেরিফেরির যে কানেকশন সেটাকে আমরা ট্র্যাক্ট আকারে পাই ইন কেস অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। সুতরাং নার্ভ ফাইবার আমরা কোথায় পাবো, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। এইটা খেয়াল রাখতে হবে, কারণ এটা কি একটা নাথিং এলস আইদার এক্সন অর ডেনড্রাইট, এটা খেয়াল রাখতে হবে। এখন আপনি দেখেন যে নার্ভ ফাইবার থাকার সুবিধা কী বা মেন কাজ কী নার্ভ ফাইবারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ইনফরমেশনগুলো সেগুলো ক্যারি করা, ট্রান্সপোর্ট করা। সেই ট্রান্সপোর্টেশন দুটো জিনিসের ওপর নির্ভর করে, ট্রান্সপোর্টেশন কত দ্রুত হবে সেটা নির্ভর করে কার ওপর, কত মোটা এবং জিনিসটা মাইলিনেশন আছে কি নাই। একটা মাইলিনেটেড নার্ভ ফাইবারের মানে মাইলিনেশন থাকার সুবিধা হচ্ছে একটা মাইলিনেটেড নার্ভ ফাইবার 60 গুণ দ্রুত বা 50 গুণ দ্রুত, 50 টাইমস ফাস্টার, ইউ হ্যাভ টু মেনশন, 50 গুণ দেওয়া আছে গ্যানোংয়ে এবং স্নেল নিউরোঅ্যানাটমিতে, 50 টাইমস ফাস্টার একটা মাইলিনেটেড নার্ভ ফাইবার একটা ইনফরমেশন ক্যারি করতে পারে দেন নন মাইলিনেটেড নার্ভ ফাইবার। এবং নার্ভ ফাইবারটা যত মোটা হবে তত বেশি দ্রুত ইনফরমেশনগুলো ট্রান্সপোর্ট করতে পারবে। তো এই যে নার্ভ ফাইবারগুলো, তাই তো নার্ভ ফাইবারগুলোকে আমরা ক্লাসিফাইড করি স্ট্রাকচারালি, ফাংশনালি, কেমিক্যালি, ফিজিওলজিক্যালি। স্ট্রাকচারালি আমরা কীভাবে ক্লাসিফিকেশন করি এবং পাই, স্ট্রাকচারালি নার্ভ ফাইবারগুলোকে আমরা দুই রকম পাই, একটা হচ্ছে মাইলিনেটেড আর একটা হচ্ছে নন মাইলিনেটেড পাইলাম। ফাংশনালি কীভাবে পাই, মোটর বা সেন্সরি। তারপরে আমরা কীভাবে পাই, কেমিক্যালি, সোমাটিক বা অটোনমিক, এভাবে পাই। আর ফাইনালি নার্ভ ফাইবারকে আমরা ডায়ামিটার এবং কন্ডাকশন ভেলোসিটির ওপর খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিসের ক্লাসিফিকেশন আছে। আপনি কেন এত ইম্পর্ট্যান্ট এটা বুঝতে পারবেন, কারণ আপনার যখন ডিজিজ অ্যাবনর্মালিটি আসবে কোন নার্ভ ফাইবার আগে অ্যাফেক্টেড হবে আমি আপনাকে কোরিলেট করে দেবো। এই কোরিলেশন করতে গেলে দেখবেন যে এটা এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো নার্ভ ফাইবারের অ্যাকর্ডিং টু ডায়ামিটার এবং কন্ডাকশন ভ্যালোসিটি গ্যানোংয়ের একটা ছক, গ্যানোংয়ের 25, 30 and 94 পেজ, ভেরি ইম্পর্ট্যান্ট। দ্যাট ইজ আপনাদের দেওয়া আছে শিটের 8 নম্বর পেজ। 8 নম্বর পেজ অফ শিট খুলবেন, দেখবেন যে অ্যাকর্ডিং টু ডায়ামিটার এবং কন্ডাকশন ভ্যালোসিটি একটা শিট দেওয়া আছে। এটা $1 মিলিয়ন ইম্পর্টেন্ট বক্স। এই বক্সটা দেখেন সবাই ট্রিপল স্টার দিয়ে পড়েন। শিটের একটু কারেকশন আছে, এখানে একটু দেখেন, কারেকশন ঠিক না, একটু সংযোজন আর কি বলতে পারেন। তো লেখেন এ ডেল্টা পেইন লেখা আছে না, এ ডেল্টা পেইন, যাদের কাছে শিট আছে আপডেটেড শিট পেজ নম্বর 8-এ এ ডেল্টা ফাইবারের পাশে পেইন যেটা আছে ওখানে লেখেন, পেইনের পাশে লেখেন শার্প পেইন, ব্র্যাকেটে ছোট্ট করে লিখেন শার্প। আর সি এর ডর্সাল রুট যে পেইনটা লেখা আছে সেই পেইনের পাশে লেখেন ডিফিউজ পেইন, ডিফিউজ, DIFFUSE, ডিফিউজ পেইন। নিউমেরিক্যাল ক্লাসিফিকেশন অফ দ্য সেন্সরি নার্ভ ফাইবার 1A, 1B, 2, এই যে ক্লাসিফিকেশন দেওয়া আছে উপরের তিনটা সেন্সরি নার্ভ ফাইবারের নিচে যে বক্সটা দেওয়া আছে দেখেন ডায়ামিটার এবং কন্ডাকশন ভ্যালোসিটি পেজ নম্বর 8, পেজ নম্বর 8-এর লাস্টের বক্সটা 1A, 1B এবং 2 এই নাম্বারটা এবং অরিজিনটা নার্ভ ফাইবারের এটাও পড়ে নিতে হবে। 1A, 1B এবং 2 নার্ভ ফাইবার, সেন্সরি নার্ভ ফাইবারের যে ক্লাসিফিকেশনটা আছে। তো এই ডায়ামিটার এবং কন্ডাকশন ভ্যালোসিটির উপর যে নার্ভ ফাইবারের ক্লাসিফিকেশন করলাম সেগুলো কি নার্ভ ভাই, সেন্সরি মোটর?
এগুলো মিক্সড নার্ভ, সেন্সরি বোথ, দে ক্যান বি সেন্সরি, দে ক্যান বি মোটর। তো সেন্সরি বা মোটর বোথ হতে পারে, তো সেন্সরি বা মোটর বোথ হতে পারে, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। অনলাইন ক্লাসেও কিন্তু মাঝে মাঝে চা খেতে হয়, তো আমি আপনাদের বলি, এখন যদি বলি যে আপনার চা খাই, তা আপনারা আবার ভেবে নেবেন অন্য কথা। যুগে যুগে কিছু মানুষের অবতারণা হয়, সত্যি সত্যি ঢেলে দেই, এই কথাগুলো চলে আসবে। তো এ আলফা বিটা যে ফাইবারগুলো ক্লাসিফিকেশন করলাম, এগুলো কন্ডাকশন ভেলোসিটি এবং ডায়ামিটারের উপর ভিত্তি করে, সেটা সেন্সরি হতে পারে, সেন্সেশন ক্যারি করতে পারে, বা মোটর। তো ছকের প্রথমে যার অবস্থান, আমরা কিন্তু পার্থক্য করেছি বা ক্লাসিফিকেশন করেছি দুটো আমাদের ভ্যারিয়েবল, সেটা কি ডায়ামিটার, একটা হচ্ছে কন্ডাকশন ভ্যালোসিটি। ছকের উপরে যার অবস্থান তার ডায়ামিটার এবং তার কন্ডাকশন ভ্যালোসিটি সবার চেয়ে বেশি, রাইট। আর ছকের লাস্টে যার অবস্থান সেটা কোনটা, সি ফাইবারের সিম্প্যাথেটিক ফাইবারটা। এই সি সিম্প্যাথেটিক যেখানে লেখা, ওই জায়গাটাতে আপনি দেখবেন পাশেই লেখা পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক। এই সিম্প্যাথেটিকটা কেটে দিয়ে ওখানে লেখেন পোস্ট গ্যাংলিয়নিক অটোনমিক। তাহলে কি গ্যানংয়ে ভুল দেওয়া ছিল? এটা কিন্তু গ্যানংয়ে আছে না, গ্যানংয়ে ভুল দেওয়া নাই, কিন্তু গ্যানংয়ের পাশাপাশি যখন স্নেল দেখবেন, স্নেল নিউরো অ্যানাটমি দেখবেন, সেখানে দেখা যাচ্ছে এই অটোনমিক অ্যাকচুয়ালি। তো আমরা বোথ কাভার দেয়, শুধু গ্যানংয়ে শুধু সিম্প্যাথেটিক বলতে চাচ্ছে, কিন্তু স্নেলে বলেছে বোথ সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সুতরাং গ্যানং এবং স্নেল দুটো মিলে যদি বলেন, তাহলে পোস্ট গ্যাংলিয়নিক অটোনমিক এই কথাটা খেয়াল রাখতে হবে। সি এর ডরসাল রুটের পাশাপাশি যে লাস্টের অপশনটা দেওয়া আছে, সি ডরসাল রুট সিম্প্যাথেটিক দেওয়া আছে, ওখানে আপনি লিখবেন পোস্ট গ্যাংলিয়নিক অটোনমিক, ঠিক আছে। তাহলে আপনি কেটে দিবেন ফাইবার ডায়ামিটার, খালি আপনার এই কনসেপশনটা থাকলেই হবে যে এ আলফার সবচেয়ে বেশি ডায়ামিটার, সবচেয়ে বেশি কন্ডাকশন ভ্যালোসিটি, এবং সি এর লাস্টে যেটা সিম্প্যাথেটিক, তার ফাইবার ডায়ামিটার সবচেয়ে কম, তার কন্ডাকশন ভ্যালোসিটি সবচেয়ে কম। তাহলে পাশে সুন্দর করে লাইন দিয়ে একটা দাগ দিয়ে ফাইবার ডায়ামিটার এবং কন্ডাকশন ভ্যালোসিটি কেটে দেয়, ঠিক আছে। নিউমেরিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আমরা 1A, 1B এবং 2 এই তিনটা ক্লাসিফিকেশন এবং ফাইবার টাইপ মোটামুটি কাভার দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা এ আলফা দিয়ে কোন কোন সেন্সেশন যায়, বিটা দিয়ে যায়, গামা দিয়ে যায়, ডেল্টা দিয়ে যায়, এবং বি ফাইবার দিয়ে কোন কোন সেন্সেশন যায়, সি দিয়ে যায়, একটু জানার চেষ্টা করব, হ্যাঁ। এ আলফা দিয়ে যায় কি, প্রোপ্রায়োসেপশন এবং সোমাটিক মোটর, মুখস্থ। এই ছকের যে সেন্সেশনগুলো যায়, এটা আপনি পড়লেও কিন্তু একটা কোশ্চেন কমন পাবেন, কারণ এটা এত ইম্পর্টেন্ট জানতে হবে। যখন আপনি কোরিলেট করতে পারবেন এই ফাইবার দিয়ে, এই নার্ভ ফাইবার দিয়ে এটা যায়, আমি আপনাকে কোরিলেট করেই দেবো আজকে। এ আলফা দিয়ে কী হবে, প্রোপ্রায়োসেপশন এবং সোমাটিক মোটর। এই বিটা দিয়ে কোনটা যায়, টাচ, প্রেশার। এ গামা দিয়ে যায় না, এটা আসে মানে ব্রেন থেকে কমান্ড এসে মোটর, তাহলে মোটর টু মাসেল স্পিন্ডেল, গামা। এ ডেল্টা শার্প পেইন এবং টেম্পারেচার। বি দিয়ে প্রি গ্যাংলিয়নিক অটোনমিক, সি এর ডরসাল রুট দিয়ে ডিফিউজ পেইন টেম্পারেচার, আর সি এর আরেকটা দিয়ে পোস্ট গ্যাংলিয়নিক অটোনমিক। খেয়াল রাখতে হবে এগুলো, হ্যাঁ। এটা একদম টানা মুখস্থ দরকার, পরীক্ষার জন্য $1 মিলিয়ন বক্স, ঠিক আছে। এখান থেকে হিউজ অ্যামাউন্টে কোশ্চেন এবং কোশ্চেন আসার মহত্ব আছে। কেন আসে কোশ্চেন, কারণ এই ফাইবারগুলো জানলে আপনি কোন ফাইবারটা বেশি সাসেপ্টেবল, এবং আপনি পরবর্তীতে যখন বিভিন্ন কলাম, আমি আপনাকে নার্ভের ট্র্যাকগুলো দেখাবো, রাস্তা দেখাবো, ওঠার রাস্তা, নামার রাস্তা, আজকে সিম্পলিফাইড ভার্সনে আমরা নার্ভাস সিস্টেম পড়বো, হ্যাঁ, খুব সিম্পলিফাইড ভার্সনে। নিউমেরিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে 1A, 1B এবং 2 সেন্সরি নার্ভ ফাইবারের ক্লাসিফিকেশন করেছে। নার্ভ ফাইবার এটা পড়ানোর আগে আমি পরবর্তীতে যখন রিফ্লেক্স পড়াবো, তার আগে আমি এটা দেখাবো। আপনি আপাতত দাগায় নেন এই তিনটা, এবং মনে রাখেন 1A এবং 2 এটা কোথায় থাকে, মাসল স্পিন্ডলে, আর 1B এটা গলগি টেন্ডন অর্গানে এই সেন্সরি নার্ভ ফাইবারটা নিয়ে যায়। এখন দেখেন নার্ভ ফাইবারের কিছু প্রপার্টিজ আছে, দেখে নেবেন। আর ওখানে দেওয়া আছে, এটা সবাই আগে থেকে জানেন, নার্ভ ফাইবারের যে প্রপার্টি আছে মুখস্থ অনেকে আগে থেকেই করেন, তো দেখে নেবেন। আর 9 নম্বর পৃষ্ঠার উপরের দিকে 9টা পয়েন্ট আছে, তার মধ্যে 8 নম্বর পয়েন্ট দেওয়া আছে, দেখেন অ্যান্টিড্রোমিক কন্ডাকশন। 8 নম্বর পয়েন্ট দেওয়া আছে অ্যান্টিড্রোমিক কন্ডাকশন। একটা নার্ভ ফাইবারে অ্যান্টিড্রোমিক কন্ডাকশন হয়, একটা সিনাপসে হয় কি অর্থোড্রোমিক কন্ডাকশন। ভাই জিনিসটা কি, এই শব্দটা আপনার কাছে একটু অপরিচিত। প্রপার্টিজ অফ নার্ভ ফাইবারে 8 নম্বর পয়েন্টটা দেখবেন, আপনি একটু পড়তে গিয়ে প্যাচ পড়বেন,
অ্যান্টিড্রোমিক আর অর্থোড্রোমিক একটু বলি, কখনোই আসেনি পরীক্ষায়, কিছু আসবে না, কিন্তু আপনি জানার জন্য জাস্ট দেখেন। একটা নার্ভ ফাইবার থেকে যে সিগন্যালটা স্টিমুলাস থেকে সেন্টার, সেন্সেশন ইন কেস অফ সেন্সরি ফাইবার বা সেন্টার টু স্টিমুলাস, ঠিক আছে, এই যে ফাইবারের ডিরেকশনটা, এইটা দুই দিকে যাওয়াটা, দুই দিকে হ্যাঁ, সেন্টার টু স্টিমুলাস, স্টিমুলাস টু সেন্টার, শুধুমাত্র এই কন্ডাকশনটা 2-way কন্ডাকশন, একটা নার্ভ ফাইবার দিয়ে কন্ডাকশন যখন 2-way হয় তখন সেটাকে বলা হয় অ্যান্টিড্রোমিক কন্ডাকশন। আর শুধুমাত্র 1-way, সেন্টার টু স্টিমুলাস বা স্টিমুলাস টু সেন্টার, 1-way কন্ডাকশন, দিস ইজ নোন অ্যাজ অর্থোড্রোমিক কন্ডাকশন। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর নার্ভ ফাইবারের ক্ষেত্রে দুটো কথা বলা আছে, সেটা হচ্ছে নার্ভ ইম্পালসটা দুইভাবে ট্রান্সপোর্ট হয়, একটা হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন আর একটা হচ্ছে সল্টেটরি কন্ডাকশন। আমি বললাম যেগুলো নার্ভ ফাইবারের মাইলিন আছে, সেই মাইলিনেটেড ফাইবারগুলোতে কি ইম্পালসগুলো ইনিশিয়াল সেগমেন্ট থেকে পরবর্তী সেগমেন্টগুলোতে নোড অফ রেনভিয়ারের মাধ্যমে ক্যাঙ্গারুর মতো লাফায় লাফায় চলে। এই যে ক্যাঙ্গারুর মতো লাফায় লাফায় চলে, এটার নাম কি? এই যে এগুলো কি মাইলিন শীট, যে পয়েন্টগুলো মাইলিন শীটের যে পয়েন্টগুলো, সেখান থেকে পরবর্তীতে এই নোড অফ রেনভিয়ার থেকে পরবর্তী নোড অফ রেনভিয়ারে লাফায় লাফায় ইম্পালসগুলো ট্রান্সমিট হয়। দিস ইজ নোন অ্যাজ সল্টেটরি কন্ডাকশন। এই সল্টেটরি কন্ডাকশনের কারণেই ইম্পালসগুলো 50 টাইমস ফাস্টার দেন নন মাইলিনেটেড নার্ভ ফাইবার, একটা নন মাইলিনেটেড নার্ভ ফাইবার চায়। কন্টিনিউয়াস কন্ডাকশনগুলো হচ্ছে ধীরে ধীরে ইম্পালসগুলো অ্যাকশন পটেনশিয়াল আকারে প্রোপাগেটেড হয়, এটা হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন। আর একটা নার্ভ ফাইবার বিভিন্ন রকম ইনজুরির সম্মুখীন হতে পারে। নার্ভ ফাইবার আপনি এই যে আমি এখানে হেলান দিয়ে কথা বলছি, চাপ খাচ্ছে, দিস ইজ নোন অ্যাজ লোকাল প্রেশার। হাইপোক্সিয়া হতে পারে, হাইপোক্সিয়া একটা কোভিড পেশেন্ট, তার নার্ভ হাইপোক্সিক হতে পারে, তাই না, অক্সিজেন কিন্তু কমে ঘাটতি আসতে পারে। লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে নার্ভ ফাইবারকে ব্লক করা হয়, লোকাল অ্যানেস্থেশিয়ার একটা ইফেক্ট আছে। তো এই যে ইফেক্টগুলো, লোকাল অ্যানেস্থেশিয়া, প্রেশার এবং অক্সিজেনের ঘাটতি, কোন নার্ভ ফাইবার আগে যাবে, এটা কিভাবে নির্ধারিত হয়? এটা নির্ধারণের বিভিন্ন পয়েন্ট থাকতে পারে, বিভিন্ন, কিন্তু দেখা গেছে পরীক্ষা করে যে একটা জায়গায় যদি লোকাল অ্যানেস্থেশিয়া দেন, সবার আগে কোনটা এফেক্টেড হবে? সি টাইপের ফাইবার, সি, আমরা ফাইবার ক্লাসিফিকেশনটা আগে পড়েছি না, এ বি সি, তারপর কোনটা এফেক্টেড হবে? বি, তারপর এফেক্টেড হবে এ, সিবিএ, লোকাল অ্যানেস্থেশিয়া তাহলে সিবিএ। আপনারা যদি হাইপোক্সিয়া দেন তাহলে কি অক্সিজেনের ঘাটতি, কোন নার্ভ ফাইবার সবার আগে এফেক্টেড হবে? বি, তারপর এ, তারপর সি। মনে রাখবেন হাইপোক্সিক ব্যাক, বিএসি ব্যাক। একটা জায়গায় আপনি প্রেশার দিলেন, আমি এই যে চাপ দিয়ে আছি, তো এই দিস ইজ নোন অ্যাজ নার্ভ, এই যেখানে আলনার নার্ভ ফাইবার কিন্তু অলরেডি কম্প্রেস হতে পারে, প্রেশার থাকতে পারে, তো প্রেশারে সবার আগে যায় কোনটা? প্রেশারে এ বি সি। মনে রাখবেন আপনাদের প্রেশারে থাকা উচিত ছিল বায়োকেমিস্ট্রির এবিসি মোজাম্মেল আফসারের বইটা। আপনাদের প্রেশারে কি অ্যাকচুয়ালি থাকে না? যদি থাকতো তাহলে তো চান্স হয়ে যেত খুব দ্রুত, ইনশাল্লাহ এবার হয়ে যাবে, তবে এবার হয়ে যাবে ইনশাল্লাহ। করোনাকালীন সময় আপনারা প্রচুর প্রেশারে রাখবেন এবিসি বইটাকে। তাহলে এই প্রেশারে এবিসি, লোকাল অ্যানেস্থেশিয়া সিবিএ, হাইপোক্সিক ব্যাক বিএসি ব্যাক, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আসে কিন্তু সিনারিও দিয়েও আসে মাঝে মাঝে, দেখা যাচ্ছে অনেক বড় কোশ্চেনের অ্যান্সার চাইছে শুধুমাত্র ফাইবারের কোন সাসেপ্টিবল টু কোন ফাইবার, এইটা। তাহলে এটা আপনার জানা হয়ে গেল। এবার চলে আসেন নার্ভের ট্রান্সেকশনে। কোনো কারণে একটা নার্ভ কেটে দিলেন, সেই নার্ভটা ডিজেনারেট করতে পারে না, তো ডিজেনারেশনের কজগুলো আছে কয়েকটা পড়বেন, ট্রান্সেকশন, ক্রাশিং। আবার নার্ভ কেটে দিয়েছেন, সেই নার্ভটা রিজেনারেট করতে পারে, সেই নার্ভটা রিজেনারেশন হয় দুইভাবে হতে পারে, সেই নার্ভের রিজেনারেশনও হয়, সেই রিজেনারেশন কার মাধ্যমে মূলত হয়? সোয়ান সেল আর কি, এর মাধ্যমে। আর ডিজেনারেশনও হতে পারে দুই ধরনের, একটা ওয়ালেরিয়ান, একটা হচ্ছে রেট্রোগ্রেড। রেট্রোগ্রেডটা কোথায় হয়? নার্ভের প্রক্সিমাল সেগমেন্টে হয়, আরপি। রেট্রোগ্রেডটা হয় কোথায়? প্রক্সিমাল সেগমেন্টে রেট্রোগ্রেড ডিজেনারেশন হয়। আর ওয়ালেরিয়ানটা হয় নার্ভের ডিস্টাল সেগমেন্টে, ঠিক আছে, ডাব্লিউডি, গ্রেট ওয়াল, দ্য ওয়াল, ঠিক আছে। ওয়ালেরিয়ানটা হয় ডিস্টাল সেগমেন্টে আর রেট্রোগ্রেড ডিজেনারেশনটা হয় প্রক্সিমাল সেগমেন্টে, ঠিক আছে, এইটা বিষয়। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে ডিমাইলিনেশন, সেটা কি? গুলেনবারি সিনড্রোম। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ডিমাইলিনেশন, সেটা কি? একটা রিজনের নাম বলেন। মাল্টিপল স্ক্লেরোসিস। আর বোথ সিএনএস এবং পিএনএস এই জায়গায় কি এফেক্ট করতে পারে কোনো ডিজিজ? করতে পারে, সেটা হচ্ছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, রাইট। আর ডিমাইলিনেশন অফ দ্য স্পাইনাল কর্ড, সেটাকে আমরা কি বলি? শুধুমাত্র স্পাইনাল কর্ডে ট্রান্সভার্স মাইলাইটিস। নার্ভ ফাইবার মোটামুটি আমাদের কাভার দিল, যেখানে আমরা পেলাম স্ট্রাকচার এবং ফাংশনাল ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য ডায়ামিটার এবং কন্ডাকশন ভ্যালোসিটি, সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এইটা। আর অন্যান্যগুলো রিডিং দিবেন, প্রপার্টিজ অফ নার্ভ ফাইবার রিডিং দিবেন, নার্ভের
হাইপোক্সিয়া হলে কি হয়, লোকাল অ্যানেস্থেসিয়া কি হয়, তারপরে সেই সাথে আপনার প্রেশারে নার্ভ ফাইবারে কী হয়, দুটো ডিজেনারেশন, জাস্ট বেসিক কথাবার্তা, ওয়ালের এন্ড কোথায় হয়, রেট্রোগেট কোথায় হয়, স্টেপগুলো আপনার জীবনেও আসে না। দ্যাটস ইট। এবার আমি কি কি পড়ালাম খেয়াল করেন। প্রথম থেকে আজকে প্রথমে পড়েছি কর্টিক্যাল লোবার ফাংশন, তারপর পড়িয়েছি নার্ভের স্ট্রাকচার এবং ফাংশনাল ইউনিট নিউরন, নিউরন থেকে বের হওয়া পেরিফেরাল নার্ভাস সিস্টেমে গুচ্ছাকারে থাকা ডেনড্রাইট বা আপনার একজন, যেটাকে আমরা নার্ভ ফাইবার বলি আদর করে, পড়েছি তার সাপোর্টিং স্ট্রাকচার নিউরোগ্লায়া। এবার পড়ব এদের মধ্যে তো চিঠির আদান প্রদান লাগবে, একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে চিঠি পৌঁছে দেওয়া লাগবে না, যে সংকেতগুলো, যে এখন ক্লাস বিরক্তি লাগছে, এই যে বিরক্তির ভাবটা, তাহলে কি আপনি একটু বন্ধ রাখবেন, একটা চা খাবেন একটু বেশি করে, যে চা খেয়ে আবার ব্রেনের কনসেন্ট্রেশনটা বাড়ায়নি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে বক বক করতে শুনছি, তা আপনার হাতটা দিয়ে যে ফোনে ক্লিক করবেন, যারা ফোনে শুনছেন, যারা কম্পিউটারে শুনছেন, তারা একটু ক্লিক করে যে পজ করবেন, এই ইনফরমেশনটা পৌঁছানোর জন্য একটা মেসেঞ্জার লাগবে। সেটা সবাই আমরা বুঝতে পারছি কার কথা বলছি। মেসেঞ্জারগুলোর নাম কি? নিউরো ট্রান্সমিটার। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। কখনো আপনি এক্সাইটেশন হয়ে যান, কখনো ইনহিবিট হয়ে যান, এই নিউরো ট্রান্সমিটারগুলোর প্রকারভেদের জন্য। এখন নিউরো ট্রান্সমিটারগুলো এক্সাইটেটরি কারা, ইনহিবিটরি কারা, বোথ এক্সাইটেটরি অ্যান্ড ইনহিবিটরি কারা, এটা গাইটন জ্ঞানঙ্গের সব জায়গায় আছে। আপনারা গাইটনের 11th এডিশন বা 12th এডিশন যায় যেটাই পড়েন, গাইটন থেকে পড়ে নেবেন। এক্সাইটেটরি যে নামগুলো আছে দেখবেন আমাদের শিটে দেওয়া আছে, 11 পেজ, শিটের 11 পেজ সবাই বের করেন। এক্সাইটেটরি সবগুলোই মোটামুটি ঠিকই আছে। বোথ এক্সাইটেটরি এবং ইনহিবিটরির মধ্যে 6 নম্বরে দিবেন 5টা দেওয়া আছে, দেখেন 5-হাইড্রোক্সিট্রিপটামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এবং 6 নম্বরে দেবেন গ্লাইসিন। গ্লাইসিন বোথ এক্সাইটেটরি এবং ইনহিবিটরির মধ্যে দেওয়া আছে। এক্সাইটেটরির মধ্যে 5 নম্বরে দিবেন এটিপি। তো এক্সাইটেটরি ইনহিবিটরি এগুলো আপনারা অনেক আগে থেকে পড়ে আসছেন, আমি এগুলো নিয়ে আর কথা না বলি, সবাই জানেন। এপিনেফ্রিন, গ্লুটামেট, সাবস্টেন্স পি, গ্লাইসিন, গাবা, সেরোটোনিন, অ্যালানিন, টরিন, এগুলো হচ্ছে আপনার কি মোটামুটি আমরা ইনহিবিটরি ধরি। আর কোথাও কোথাও বোথ এক্সাইটেটরি ইনহিবিটরির মধ্যে গ্লাইসিন দেওয়া আছে, তো সেটাও খেয়াল রাখবেন। তো লিস্ট অফ নিউরোট্রান্সমিটার সবাই জানেন। পড়তে গিয়ে ঝামেলা হবে কোনগুলো নিউরোট্রান্সমিটার। নতুন একটা কথা এখানে অ্যাড হয়েছে আপনাদের ছাত্র জীবন থেকে, নিউরোপেপটাইড, ছাত্র জীবনে পড়ার বাইরে, সেটা হচ্ছে স্মল বা স্লোলি অ্যাক্টিং নিউরোট্রান্সমিটার, দিস ইজ নন অ্যাজ নিউরোপেপটাইড। এগুলো র্যাপিডলি অ্যাক্টিং নিউরোট্রান্সমিটার, র্যাপিডলি অ্যাক্টিং। অন দ্য আদার হ্যান্ড নিউরোপেপটাইডগুলো কি স্লোলি অ্যাক্টিং। এখন এটা আপনি একটা বেসিক কেতাবি কথার বাইরে আমার কিছু পড়ার সহজ উপায়টা দেখবেন, যে এই স্মল অ্যাক্টিংগুলো আপনি আগে থেকেই যেগুলো জানতেন, ছাত্র জীবন থেকে যেগুলো শিখে এসছেন, যেগুলো নিউরো ট্রান্সমিটার বলে আপনার চেনা জানা মনে হয়, পরিচিত। যেমন দেখেন অ্যাসিটাইলকোলিন, ছাত্র জীবন থেকে জানতেন না, মেডিকেল পড়ে পাস করে আসছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসছেন, অধিকাংশ জানছেন অ্যাসিটাইলকোলিন একটা নিউরো ট্রান্সমিটার। তারপর আপনি জানতেন সেরোটোনিন, গ্লাইসিন, গাবা, অ্যাসপার্টেট, এগুলো সবই কি নিউরো ট্রান্সমিটার হিসেবে জানতেন। এগুলো স্মল র্যাপিডলি অ্যাক্টিং স্মল মলিকুল। আর যেগুলা এই নার্ভের মধ্যে থাকা নিউরো ট্রান্সমিটার বলে আপনার জীবনেও বিশ্বাস হবে না। যেমন দেখেন, আপনাকে যদি আমি এখন হুট করে বলি ইনসুলিন একটা নিউরো ট্রান্সমিটার, কি জানতেন আপনি? আমি যেদিন, আপনারা জানতেন কি জানি না, আমি যেদিন পড়ছি নিজের কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে হাউ ফানি, গ্লুকাগন সেটা নাকি একটা নিউরো ট্রান্সমিটার। তারপর আপনি যখন দেখবেন অক্সিটোসিন, তারপর আপনি যখন দেখবেন ক্যালসিটোনিন, একটা হরমোন, ইভেন অনেক চাচা দাদিরা খায়, সেটা একটা নিউরো ট্রান্সমিটার নাকি। হাইপোথ্যালামাস